আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে এই ঘটনাটি শুনুন, আপনাদের ভালো লাগবে। আপনার নামটা আপনি কাইন্ডলি একটু আমাকে বলবেন, তারপরে আপনি একটু জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি উজ্জ্বল। জি, আমি আসছি যাত্রাবাড়ি ধোলাইপাড় থেকে। জি, তো রাসেল ভাই, আমার ঘটনাটা হচ্ছে 2004 সালের ঘটনা। জি, তো আমি সাধারণত আমার মানে ভ্রমণ পিপাসু, আমি ঘুরতে খুব পছন্দ করি। তো আমি বাংলাদেশ অনেক জায়গায় ঘুরছি। তো এই ঘোরার মানে ছিল হচ্ছে আমার বাবার ট্রান্সপোর্ট বিজনেস ছিল। তো আমার বাবার ট্রাকে করে আমি অনেক জায়গায় গেছি বাংলাদেশের। আচ্ছা, তো এটা হচ্ছে 2004 সালের ঘটনা, যখন আপনার এটা গরমের সময় ছিল। জি, যেটা আমরা ওই কি বলে আম কাঁঠাল মানে পাকে বা হয়, ঠিক আছে, ওরকম একটা সময়। তো আমি জানতে পারি আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে যে আমাদের গাড়ি রাজশাহী যাচ্ছে। তো চাচাতো ভাই আমাকে বললো যে তোদের গাড়ি রাজশাহী যাচ্ছে, তুই কি রাজশাহী যাবি? তো আমি বললাম যে হ্যাঁ, রাজশাহী যাওয়া তো অনেক শখ, তাই আমি রাজশাহী যাব। তো আমাকে বলে যে তাহলে তুই ড্রাইভারের সাথে যোগাযোগ করিস, ড্রাইভারের সাথে যোগাযোগ করলে তোর ড্রাইভার পিক করে নিয়ে যাবে। তো আমি রাসেল ভাই বরাবর ড্রাইভারের সাথে যোগাযোগ করলাম। ড্রাইভারকে বললাম যে তুই মানে কতক্ষণ নাগাদ গাড়ি লোড হবে? তো আমাকে বলল যে রাত্রে মধ্যে লোড হয়ে যাবে, আমি আপনাকে ফোন দিব। তো ভাই যে কথা, আমাকে ও রাত্রে ফোন দিল। তখন 12টা 12:30 মতো বাজে। ফোন দেওয়ার পরে আমি বাসা থেকে বের হলাম। ওই গাড়ির সামনে মানে মেন রোডে উঠবো। মেন রোডে ওঠার পর দেখলাম ড্রাইভার আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমি ড্রাইভার আমাকে দেখার পরে আমরা গাড়িতে উঠলাম এবং ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। জি, তো রাসেল ভাই, আমাদের এই রাজশাহী পৌঁছাইতে সকাল 11টা বাজছে। তো আমরা সারা রাত্র জাগনা ছিলাম। জি, তো গাড়ি যখন আপনার পণ্য আনলোড করতেছিল, তখন আমি রাজশাহীতেই আশেপাশে ঘুরতেছিলাম। তো ড্রাইভার চলে গেছে আপনার পরবর্তী ট্রিপের জন্য। আমাদের এই গাড়িগুলো ট্রিপ হয় আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে। তো ড্রাইভার যখন ট্রান্সপোর্টে চলে গেল, তখন আমি এই রাজশাহীতেই মানে সাহেব বাজারের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। তো একটা সময় ড্রাইভার আমাকে ফোন দিয়ে বললো, ভাই ট্রিপ ধরছি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কোথার? তো বললো যে ঢাকা বাদামতুল। তাই বললাম ঠিক আছে। তো আমি গাড়ির সামনে আবার চলে যাই। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করি গাড়ি লোড হবে কোথা থেকে। তো আমাকে লোকেশন বললো যে কানসার থেকে লোড হবে, কিন্তু যে বাগানের যে পয়েন্ট থেকে লোড হবে সেটা আপনার যে আমের গাড়ির সাথে আপনার প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্কোয়াড আসে, যে আমটাকে মানে পাহারা দিয়ে নিয়ে আসে, বা আমটা যেখান থেকে আপনার খরিদ করে ওখান থেকে আপনি বুঝা নিয়ে নেয়। তো আমাদের পণ্য নামতে নামতে মোটামুটি আপনার সন্ধ্যা হয়ে যায়। তো আপনার এর মধ্যে স্কট চলে আসে। আসার পর স্কট আমাদের নিয়ে যায়। তো আমাদের আমের বাগানের পয়েন্টটা ছিল আপনার কানসারাট। জি, কানসার যাওয়ার পরে আপনার ওই কানসার থেকে আপনার 16 কিলোমিটার ভিতরে যে বাগানটা, সেই বাগানটার মধ্যে আমরা ঢুকি। তো আসলে খুব সুন্দর লাগতেছিল, মাঝখান দিয়ে রাস্তায় দুই সাইড আম বাগান, খুব ভালো লাগতেছে। সবচেয়ে বড় ব্যাপার কি, রাজশাহীতে অনেকেই যারা গেছে তারা জানে যে আপনার আম বাগান, আম গাছগুলো 7 ফিট 8 ফিট এর মধ্যে থাকে, বেশি বড় হয় না। আচ্ছা, তো ভাই আমরা একটা সময় যে পয়েন্টে যাই পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আপনার আমাদেরকে স্কট আর ওখানে যে লেবার ছিল ওরা বললো গাড়িটাকে একটা প্লেস করার জন্য, গাড়িটাকে যাতে প্লেস করে একটা পয়েন্টে রাখে। তো রাসেল ভাই আমাদের গাড়িটা যখন প্লেস করলো, তখন গাড়িটা যখন ঘুরায় প্লেস করার পরে একটা গাছ একটু মোটা ছিল, একটু বড় গাছটা। ওই গাছটার মধ্যে আপনার একটা রশ্মি ঝুলতেছিল। মনে হচ্ছিল যে ওই রশ্মিটা কেউ আপনার ছুরি বা আপনার বটি এরকম কিছু জাতীয় দিয়ে কাটা হয়েছে। তা রশ্মিটা আপনার মানে লম্বায় মানে মোটামুটি আপনার 2.5 ফিট 3 ফিটের মতো ছিল। তো গাড়িটা যখন প্লেস করছে, তখন আমাদের গাড়ির যে সামনের যে মুখ, যে মানে কেবিনের যে সামনের যে মেন গ্লাসের থেকে অল্প কিছু ডিস্টেন্সে ছিল, একটু দূরে ছিল। তা আমরা এই দড়িটাকে কোনো কিছু মনেই করি নাই যে একটা গাছের মধ্যে থাকতেই পারে। তো রাসেল ভাই যখন আপনার লোডিং যখন আমরা বাগানে ঢুকছি, তখন আপনার প্রায় মাগরিবের আজান মানে দেয় অবস্থা।
তো যাওয়ার সাথে সাথে আপনার ওখানে যাই দেখি আপনার প্রায় 10-15টা আপনার যে আমের খাঁচি যেটাকে বলে, এখন তো আপনার আম ক্যারেটে আসে, প্লাস্টিক ক্যারেটে, ওই সময় খাঁচিতে আসতো। তো লেবার আপনাকে সব মানে রেডি করে রাখছে প্রায় 15-20টার মতো। তো আমরা যাওয়ার পরে লেবার আপনার ওই খাঁচিটা আপনার একটা একটা করে উঠানো শুরু করছে। তো রাসেল ভাই 8টা 8:30টার দিক থেকে হঠাৎ করে লেবাররা বললো যে ওরা চা পানি খাবে, তোরা চা পানি খেতে যাবে। আচ্ছা, এমন সময় আপনার যে আমাদের সাথে যে স্কট ছিল, যে আপনার মালটা বুঝে নিবে, ওরা সাথে করে ওই স্কটটাকে সাথে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তা আমরা স্বভাবতই আপনার 3টা লোক ছিলাম, খুব ক্লান্ত। আর একটা হচ্ছে গরমের সময়, গরমের শৈলী এমনি ক্লান্ত হয়ে যায় ভাই, রাত্র জাগনা ছিলাম। তো প্রথমে আমি যাই গাড়ির ভিতরে, আপনার গাড়ির ভিতরে যে আপনার পিছনে আমাদের কেবিনের পিছনে, গাড়ির যে কেবিনের পিছনে আপনার ঘুমানো জায়গা আছে, তো আমি ওখানে যাই প্রথমে একটু শৈল হেলান দিই, মানে ঘুমাই। আচ্ছা। তো এর মধ্যেই ড্রাইভার আসে। ড্রাইভার এসব বলতেছে যে ও ঘুমাবে। তো আমাদের কেবিনের মধ্যে আপনার 2জন ঘুমানোর জায়গা আছে, একজন নিচে ঘুমাইতে পারে, একজন উপরে। তো আমি যখন নিচে ঘুমাইছি তখন ড্রাইভার এসে আবার উপরের যে ইয়াটা আছে, বিছানাটা আছে, ওটার মধ্যে ঘুমাইছে। এরপরে হেল্পার আসছে। হেল্পার আসার পরে হেল্পার যখন উঠছে তখন আমি উপস্থিত টের পাই। আমি হেল্পারকে বললাম যে তুই মানে বলতেছে কবে আমি একটু ঘুমাবো। তাই বললাম তুই যখন ঘুমাবি তাহলে কাজ কর, লেবাররা তো কিছুক্ষণ পরে এসে ডাকাডাকি করবো, তখন ঘুম ভেঙে যাবো। তুই গাড়ির হ্যান্ডলাইটটাকে উপরে ইয়া করে দে, জ্বালায় দে। আর ওই সময় রাসেল ভাই খেয়াল করলাম আপনার যে কাটা যে দড়িটা ছিল, এই দড়িটা আপনার আমাদের গ্লাসের সাথে মানে মনে হচ্ছে কি আপনার দুলে দুলে গ্লাস আমাদের বাড়ি খাচ্ছে, এরকম অবস্থা। তো ওরা বললাম যে তুই যখন ওই হ্যান্ডলাইটটা যখন ইয়া করবি, তখন ওই দড়িটাকে গাছের সাথে একটা প্যাচ দিয়ে দিস, যাতে গ্লাসের লজে বাড়ি না খায়, আওয়াজ হইলে ঘুম ভেঙে যাইব। তো উপর উঠছে, উপরটা হ্যান্ডলাইটটা ইয়া করে দিয়ে আপনার নেমে গেছে, রশিটাকে আর প্যাচ দেয় নেই। আচ্ছা। তো রাসেল ভাই এতই ক্লান্ত ছিলাম যে ঘুমাই গেছি, মানে ঘুমে আপনার কখন যে আপনার রাত্র 11:30-12টা বেজে যায় সেটা মানে খেয়ালই করতে পারিনি। আচ্ছা। হঠাৎ করে গাড়ির মধ্যে একটা মানে আওয়াজ হলো, মনে হলো কি ধূপ, মানে কিছু একটা মানে ওই খাচ্ছি গাড়ির মধ্যে ফেলছে। গাড়ির মধ্যে ফেললে যেমন একটা ভাইব্রেট, মানে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে আমার ঘুমটা ভাঙছে। তো ঘুমটা ভাঙার পরে আমি আমার হেল্পারকে ডাক দিলাম, বললাম যে দেখ লেবার আসছে, ওরা মাল উঠানো শুরু করছে, তুই একটু যায় এই খাঁচিগুলো একটু সুন্দর করে ইয়া করে নে, গুছায় নে। তো এই খাঁচিগুলো আবার রশিদা বাঁধ দিতে গেলে তখন পড়ে যাবে। হ্যাঁ, তখন পড়ে যাবে, তুই এটাকে একটু ইয়া কর। তো উপরে উঠছে, উপরে ওঠার পরে দেখতেছে যে কেউই নেই ওখানে, তো কেউ নেই। ও নিচে নামছে, নামার পরে বলতেছে, আবার কেবিনেতে ঢুকছে, বলতেছে ভাই কেউ তো আসে নাই। আমি তো যা গাড়ির পিছনে মনে হয়তো বা লেবাররা মনে হয় এই খাঁচি আরো রেডি করতেছে, তুই ওখান থেকে দাঁড়া দেখ, দেখে গাড়িটা লোড কর, তুই সামনে থাকলে তাতেই লোড হয়ে যাব। তো ভাই নাইমা গাড়ির পিছনে গেছে, যাওয়ার মানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে মানে খুব দৌড় দিয়া ও গাড়ির মধ্যে চলে আসছে। আইসাই ডান সাইডে বাম সাইডে যে আপনার দরজা গেটটা ছিল লাগাই দিছে। লাগা দেওয়ার পর কাঁপতেছে, কি রে কি হয়েছে, তুই দৌড়ে আসলি কেন? কয় ভাই যা দেখা দেখছি। কি দেখছস? তো কিছু বলতেছে না। এমন সময় আমি পরে ড্রাইভারকে ডাক দিলাম, ড্রাইভারকে ডাক দিয়ে বললাম দেন তো কি কয়। পরে ড্রাইভারকে বলতেছে যে তোর কি হয়েছে, সমস্যা কি? জি। ঠিক আছে, বলতেছে নিচে নেবেন না, যা দেখার দেখছি। পরে ড্রাইভার বলতেছে তুই কি ঘুমের ভোরে কি উল্টা পাল্টা বলতেছস নি? নাইবেন না গাড়ি থেকে, আবার একই কথা বলতেছে। পর ড্রাইভার আপনার ডান সাইডের যে গেটটা ইয়া ছিল, ডোরটা ছিল, ডোরটা দিয়ে নামছে। নামার পরে ড্রাইভারও আপনার গাড়ির পিছনে যায় মানে একটা ওমাগো একটা চিৎকার করে আবার গাড়ির মধ্যে দৌড় দিয়ে আসছে। আইসেই দরজা টরজা সব লাগাই দিচ্ছে। এখন এই দুইজনেরই শোনার পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? কয় ভাই নিচে নেবেন না, যা দেখার দেখছি, বসে থাকেন ভিতরে। তো ভাই এই দুজনে ইয়া দেখার পরে আমার একটা কিউরিওসিটি জাগলো যে এর কি দেখলো এমন যে এরকম দৌড়দা চলে আসলো। এর মধ্যে না ভাই ড্রাইভার গাড়ির মধ্যে ঢোকার পর পরে আপনার গাড়িতে মনে হলো কি আপনার এই কম্পন বাইরে গেল, গাড়ির মধ্যে মনে হচ্ছে কি খুব জোরে জোরে লাফাচ্ছে, এবং গাড়ির মধ্যে স্বভাবত লাফাইলে আপনার একটা স্প্রিং এর মতো করে, এরকম স্প্রিং করতেছে গাড়িটা। আমি বাম সাইডের দরজাটা খুলে আপনার উপরে উঠলাম। ওঠার পরে আপনার দেখি আমাদের গাড়ির একবার পিছনে একটা মেয়ে হাঁটু গেড়া, মাথার সামনের চুলগুলো সব ইয়া করে
বৈশা রয়েছে। ভাই আমি ওই যে হ্যান্ডলাইটটা জ্বালানো ছিল এটা একটু ঘুরানোর সাথে সাথে আপনার দেখলাম ও আপনার সামনে চুলগুলো সব সরে গেল, চোখগুলো আপনার টকবক মানে রাগান্বিত একটা চোখ, আর ঘাটটা এমন অ্যাঙ্গেলে ঘুরেছে স্বভাবত মানে সাধারণ মানুষ কখনো এই অ্যাঙ্গেলে ঘুরাতে পারবে না। একটা সময় আমিও গাড়ির ভিতরে আসি, আইসা মনে করেন হাত পা কাঁপতে থাকে, আর একটা ভদকা একটা গন্ধ আসে আপনার, যেটা আপনার এই কি বলে মানে লাশ ঘরের যে যেরকম একটা গন্ধ থাকে এরকম একটা গন্ধ গাড়ির মধ্যে আসতে থাকে, মানে গন্ধে আপনার মনে করেন পুরো গাড়ি মানে কেবিনের ভিতরে একটু গন্ধ হয়ে যায়। তো আমরা গ্লাস ট্লাস লাগাই, তো আমি ড্রাইভারকে বলি যে গাড়ি বাগান থেকে বের করো। তো ড্রাইভার মানে এমনই ছিল যে ওর হাত পা কাঁপতে তো গাড়িটা স্টার্ট দিতে পারে নাই, বা ও কি চিন্তা করে স্টার্ট দেয়নি এটা বলতে পারলাম না রাসেল ভাই। কিছুক্ষণ পরে দেখি যে দড়িটা ঝুলানো ছিল সেই দড়িটার মধ্যেই ওই মেয়েটা ঝুলতেছে, এবং আমরা আমাদের থেকে 5 থেকে 6 ফুট দূরে আমরা এটা স্পষ্ট দেখতে পারতেছি। এবং রাসেল ভাই আমরা এত ভয় পাইছিলাম, শুধু আল্লাহকে ডাকছি, যে মানে আল্লাহর ডাকতে ডাকতে আপনার ভোর হয়েছে, আজান দিছে, একটু স্বাভাবিক হয়েছে। এরপর আপনার সকালবেলা আপনার যখন লেবার আসছে, স্কট আসছে, তখন আমার ড্রাইভার এবং হেল্পার সাথে তুমুল ঝগড়া হইল, এবং ঝগড়ার এক পর্যায়ে আপনার এলাকার আশেপাশে যে লোকজন আসছিল দূরে মানে বাড়িঘর দূরে যারা আসছিল তারা আসছে, আসার পরে আপনার আমাদের জিজ্ঞাসা করলো কি হয়েছে। পরে আমরা ঘটনা বললাম, রাত্রে ঘটনা। তো লেবার আপনার ওই এলাকার লোকজন যারা ছিল লেবারদেরকে খুব করলো যে এরা না হয় বাইরে, তোরা কেন করলি, এদেরকে বললি না। তো লেবারদের মনে একটা ছিল কি, যদি ওরা যদি আমাদের কাছে এই ঘটনাটা যদি বলতো তাহলে আমরা হয়তো বা রাত্রেবেলায় গাড়িটা নিয়ে বের হয়ে যেতাম, এই কারণে ওরা বলেনি। পরে একজনের মাধ্যমে জানতে পারলাম যে ঘটনা কি। তো অনেক লোক বলল যে এই গ্রামেরই এক মেয়ে মানুষের বাসা আপনার কাজ করে, আপনি দিন কাজ করে দিন খেত। ওই মেয়েটা আপনার একদিন যাওয়ার সময়, দুপুরবেলা যাওয়ার সময় ওর শরীরে নাকি আপনার মানে খারাপ কিছু ভর করে, এবং এরপর থেকেই মানে অদ্ভুত সব আচরণ করত। আপনার জ্যান্ত মুরগি কামড়ায় খেত, তারপর আপনার এই পাগলের মতো চলতো, আর মাঝে মধ্যে নাকি আপনার ওই গাছের নিচে বসে বিড়বিড় করে বলতো যে আমারে বাঁচাও, আমার তোরা নিয়ে যাইব। তো রাসেল ভাই এখানে আপনার শেষ হইতে পারতো, কিন্তু মেয়েটার কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না, খুব মানে এতিম ছিল। আর একটা সময় আপনার ওই লাস্ট যেদিন মেয়েটা সুসাইড করে সেদিন নাকি আপনার একটা ওই খাসির বাচ্চা ছাগলের বাচ্চাকে গলায় কামড়া রক্ত খায়। এরপরে আপনার ওই এলাকার লোকজন আপনার এটা দেখার পর মানে অতিষ্ঠ হয়ে গেছে এবং ওর উপরে খুব প্রহর করে, এবং ওদিনকার রাত্রেই ও মানে মারা যায়। পরদিন সকালবেলা দেখতে মারা যায়। এই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটে 2015 সালের ডিসেম্বর মাসের দিকে আমার গ্রামের বাড়িতে ঘটে। শীতের সময় গ্রাম অঞ্চলে খেজুরের রস অনেক ফেমাস এবং এটা আমরা সবাই জানি। একদিন আমিও আমার চাচাতো ভাই মাঝরাতে খেজুরের রস আনতে যাই। আমি নিচে দাঁড়িয়ে থাকি ও আমার চাচাতো ভাই গাছে উঠে রস পাচ্ছিল। আমি দেখছিলাম দূর থেকে কেউ আসছে, ভাবলাম ভোরের আজান দিবে একটু পর, তাই হয়তো নামাজের জন্য মসজিদের দিকে মানুষজন যাচ্ছিল। আমরা আমাদের মতো রস নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। যাবার পথে ওই লোক আমাদের সামনে দিয়ে যাবার কথা, কিন্তু আমরা তাকে আর দেখতে পাচ্ছিলাম না। ভাই বলে রাখা ভালো, যেখানে আমরা রস আনতে যাই সেখানে রাস্তার দুই পাশে শুধু ধান ক্ষেত। তো ওই দিন আমরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। পরের দিনও আমরা একই জায়গায় রস আনতে গিয়েছি, আবারও একই ঘটনা। তো আমরা ঠিক করেছি আগামীকাল ও তাকে কাল তাকে দেখলে আমরা জিজ্ঞেস দেখবো সে আসলে তুমি কোথায় যায়। তৃতীয় দিনও আমরা তাকে দেখি এবং একইভাবে আর আমরা সেদিন আর রস পারিনি, কিন্তু আমরা তার পিছু নেই। আমরা দেখি রাস্তার পাশে একটা তাল গাছে সে লাফ দিয়ে উঠে গিয়েছে। আমরাও গাছের নিচে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখি ওইখানে কেউ নাই। অনেক ভয় পেয়ে বাড়ির দিকে দৌড় দিই। ওখান থেকে আমাদের বাড়িতে যেতে 5 মিনিট সময় লাগে, কিন্তু আমরা প্রায় 30 মিনিট দৌড়াচ্ছি, তাও বাড়ির কাছে পৌঁছাতে পারিনি। হঠাৎ আমাদের পিছন থেকে আমার নাম ধরে একজন ডাক দিল। কে যেন ডাকলো। পেছনে ঘুরে দেখি 7-8 ফিট লম্বা একজন মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে কে যেন। কালো পোশাক পরা, চেহারা দেখা যাচ্ছে না। আমি আর আমার চাচাতো ভাই ওখানে আর জ্ঞান ধরে রাখতে পারিনি, পড়ে যাই। জ্ঞান ফেরার পরে আমরা নিজেদের বাড়িতে আমরা নিজেদেরকে দেখি এবং আমাদের পরিবারের সবাই আমাদেরকে ঘিরে দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করছিল কি হয়েছে। বলি গতকালকে কি দেখেছি। তখন আমার দাদা বলে ওইখানে একটা খারাপ জিন আছে, অনেক আগের থেকেই থাকে। আমাদের পরে 3 দিন ভীষণ জ্বর ছিল। মসজিদের ইমাম পানি পড়া, তাবিজ আরো অনেক কিছু দিয়ে গেছে, সাথে সাথে ঠিক হয় নাই। কয়েকদিন পরে
ঠিক হওয়ার পর ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে বন্ধুদের সাথে একদিন ঘুরতে যাই এবং পরে সেখানে পুকুরে গোসল করি। গোসল করে উঠে দেখি আমার হাতে যে আগে যে একদম মসজিদের ইমাম আমাকে একটা তাবিজ দিয়েছিল সেটা নেই। হয়তো ভেবেছি হয়তো খুলে পড়ে গেছে। এই বিষয়ে পরে আর তেমন কিছু ভাবিনি, কারণ ওই মুহূর্তে তো আমার সাথে কোনো খারাপ কিছু হচ্ছিল না। কয়েকদিন পরে আমি বাবার সাথে সাভারে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরতে বেশ রাত হয়ে যায়। তো আমরা যখন মিরপুর 1 দিয়ে দিয়াবাড়ির কাছাকাছি আসি তখন হঠাৎ একটা মানুষ আমাদের গাড়ির সামনে আসে এবং বাবাকে ব্রেক কন্ট্রোল করতে না পারে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গাড়ি থামার পরে আমি ও বাবা লুকিং গ্লাসের দিকে তাকাতে গেলে লুকিং গ্লাস দুটি হঠাৎ ভেঙে যায়। আমরা গাড়ি থেকে নেমে দেখি রাস্তায় কেউ নেই এবং আমরা আর দেরি না করে সেখান থেকে জলদি গাড়ি চালিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমাদের গাড়ির সামনে কিছু অংশ ভেঙে গিয়েছে। ওই দিন রাতের থেকে আমাদের বাসায় খুব আজব আজব ঘটনা ঘটতে থাকে। মনে হচ্ছিল মাঝরাতে কেউ কি দৌড়াচ্ছে, বাথরুমের কলের কল থেকে পানি পড়ছিল, কিন্তু যখনই উঠে দেখতে যাই আর কিছু অনুভব করি না। এরপরে আমরা একজন আলেম সাহেবকে ডাকি, বলি, তিনি পরের দিন আমাদেরকে আমল করে জিন হাজির করে। আলেম তাকে তার সমস্যার কথা জিজ্ঞেস করলে জিনটি বলে সে আমার খুব বড় ক্ষতি করবে, সে কোনোভাবেই আমাকে ছাড়বে না। তখন আলেম পানি পড়া তাবিজ দিয়ে এবং বাসাটা বন্ধ করে যায় এবং নিয়মিত নামাজ পড়তে বলে। এরপর থেকে আমি কোথাও কোনো পুকুরে এরপর থেকে এরকম মুভমেন্ট আমি যেতাম না যেখানে আমার কোনো ক্ষতি হতো। এবং এরকম ভাবে ওই আলেম সাহেব আমাকে তাবিজ দেওয়ার পরও সেটা আমি আর কয়েকবার হারিয়ে ফেলি এবং তার কাছ থেকে আবার নিয়ে আসি। তো এরপর থেকে তেমন কিছু আর ফেস করেননি। আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন রাফসান রাকিব, তিনি মিরপুর থাকেন এবং এটা তার একটা ঘটনা তিনি আমাদেরকে শেয়ার করেছেন। ঠিক তেমনি ভাবে ওই দিন আমি সেলুনে চুল কাটাচ্ছিলাম। তো কাটানোর অবস্থায় আমি কথা বলতে বলতে একটা পর্যায়ে একজন লোকের ঘটনা শুনতে পাই এবং তিনি বলছিলেন যে তার লাইফে কয়েকদিন কিছু ঘটনা ঘটে গেছে। এর মধ্যে একটা হচ্ছে তিনি তার বাসার মধ্যে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। যখনই তিনি সিগারেটের মধ্যে আগুন লাগিয়ে সেটা ধূমপান করার চেষ্টা করছিল, তখনই সামহাউ সিগারেটের আগুনটা দিয়ে নিভে যাচ্ছে। যখনই জ্বালায় তখনই নিভে যাচ্ছে, যখনই জ্বালায় তখন নিভে যাচ্ছে। পরে তিনি আর সিগারেটটা ধূমপান করতে পারেনি। পরে তিনি ঘরের ভেতরে ঢুকে যান। ঠিক একইভাবে কিছুদিনের মধ্যে তিনি আরেকটা ঘটনার ইনসিডেন্ট সে লক্ষ্য করেন। সেটা হচ্ছে তিনি এয়ারপোর্ট থেকে বাসায় আসবার পথে তিনি সিএনজিতে ছিলেন। তো সিএনজি ড্রাইভার এবং তিনি সিএনজি বেশ ভালো স্পিডে ছিল। হঠাৎ করে তার সিএনজির সামনে কে জানি চলে আসে সাদা কাপড় পরা এবং সিএনজির মধ্যে বাড়ি খায়। তো সিএনজির ড্রাইভার খুব পাগলের মতো সিএনজিটা এদিক সেদিক করে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। তো পিছন দিক দিয়ে লোকজনের মধ্যে সমস্যা ছিল। তো সিএনজিটা তিনি একটা কর্নারে থামায় এবং এয়ারপোর্টের কর্নারে, তখন অন্ধকার ছিল জায়গাটা, এবং পিছনের লোকজন এসে জিজ্ঞেস করছে, কিরে ভাই আপনারা এরকম করতেছেন কেন সিএনজিটা নিয়ে? তখন বলে আমাদের সিএনজির উপরে তো একটা মানুষ উঠে পড়ছিল। তো বলে কোথায়? আমরা তো কোনো মানুষ দেখলাম না আপনার সিএনজির উপরে। আমরা দেখলাম পিছন থেকে সিএনজিটা আপনি পাগলের মতো এদিক সেদিক করে ডানে বায়ে করতেছেন। আমাদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল দেখে আমরা বারবার হর্ন দিচ্ছিলাম। তো এটা ছিল একটা ঘটনা, এটা আমাকে সেলুন থেকে একজন বলেছিলেন। তো আমি জাস্ট ওনার সাথে কথা বলতে যে ঘটনাটা কালেক্ট করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। চলে যাচ্ছি রেফায়েত ভাইয়ের কাছে। তার কাছ থেকে ঘটনা নেয়ার সময় তিনি যেভাবে বলেছিলেন আমাকে, তাতে মনে হচ্ছিল তাকে এই জিনিসটা নিয়ে বেশ পোহাতে হয়, প্রায় সময় পোহাতে হয়, এবং সেই জিনিসগুলো বলতে চাচ্ছিল না। কিন্তু এত ঘটনা শেয়ার করার পর যদি নিজের লাইফ নিয়ে ঘটনা শেয়ার না করে, প্রশ্ন অনেকেই করে গেছেন কিভাবে কি হয়েছে। ঠিক সেভাবে তিনি বলেছিলেন আমাকে। তিনি বলেছিলেন যে অসময়ে মাঝে মাঝে তার মুড অনেক সুইং করে। এই মুড সুইং থেকে কিছুতেই তিনি কখনো বেরোতে পারেন না। এমনকি ওস্তাদরাও নাকি মাঝে মাঝে ঝামেলায় পোহায়। তার এই মুড সুইং এর কারণে কাছে আসতে পারে না, তিনি খুব বিরক্ত ফিল করেন। তিনি কাউকে কাছে আসতে দেন না, কারোর সাথে ঠিক মতো কথা বলেন না, নামাজ পড়ে চুপচাপ নিজের মতো এক নাগারে তিনি নাকি ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন। এবং তারাও ওস্তাদরাও নাকি মাঝে মধ্যে মানতে পারেন না, তারাও চেষ্টা করে। তো এটা হচ্ছে তার জীবনের কঠিন একটা সত্য। এই কঠিন সত্যের সামনে বাকি সবকিছুই সবসময় হার মেনে যায় রেফায়েত ভাইয়ের কাছে। কখনো তিনি বলেন, কখনো তিনি বলেন না। তবে তার এই কঠিন সত্য আজ হয়তো সবাইকে জানানো হবে। রেফায়েত ভাই তখন খুব ছোট, আর তার আরো 2 জন বড় ভাই আছে, প্লাস 2 জন আগের মায়ের মেয়ে আছে। তারা 2 বোন 2 ভাই। সেই আগের মা মানে রেফাত ভাইয়ের বাবা আগে আরেকটা বিয়ে করেছিল, সেই 4 সন্তান রেখে তার সেই মা মারা গেছে। বিধায় রেফাত ভাইয়ের মাকে নিয়ে বিয়ে করেছিল রেফাত ভাইয়ের বাবা। কিন্তু ছোট্ট রেফাত ভাই তো আগের এত কিছু জানতো না। সে তো এই ঘরের ছেলে,
আগের মা কিভাবে মারা গেল, কেন মারা গেল, এসব কখনোই তাকে কেউ জানায়নি। রেফাত ভাইয়ের বাবা মার মধ্যেও প্রায় সময় ঝগড়া লাগতো। এই মায়ের সাথে ঝগড়াতে মারামারি পর্যন্ত চলে যেত এবং এই মারামারি কন্টিনিউ করতো অনেকক্ষণ পর্যন্ত। একদিন মারতে মারতে রেফাত ভাইয়ের মাকে চাপকলের মধ্যে নাকি লাঠি পর্যন্ত দিয়ে পুকুরের কাছে গড়াতে গড়াতে চলে গিয়েছিল তার মা। পাশের বাড়ির দাদি চাচারা এসে পরে তাকে উদ্ধার করে। রেফাত ভাইয়ের বাবাকে তখন সরিয়ে দেয় ধাক্কা মেরে। রেফাত ভাইয়ের ভাষ্যমতে এসব জিনিস হচ্ছে মজার জিনিস। আপনার সামনে রাস্তার কুকুরকে মারতে দেখলে হয়তো 2-1 দাঁড়িয়ে দৌড়িয়ে আসবে, কিন্তু কেউ যদি তার কেউ বউকে পেটায় সেই দৃশ্য ভাগাভাগি কেউ কারোর সাথে করতে চায় না। এবং বাঁচাতে তো অনেক পরে বাঁচাতে আসবে, এটা তো অনেক পরের কথা। এসব দেখে তারা মজা পায়। গভীর রাতে হঠাৎ একদিন রেফাত ভাইয়ের মা বাড়ি চলে যাবে বলে রেফাত ভাইকে নিয়ে পুকুর ঘাটে বসেছিল, কিন্তু যুদ্ধ থাকায় রেফাত ভাইয়ের মা সাহস করতে পারে নাই। মিলিটারিরা নাকি ওই এলাকায় বেশ প্রভাব বিস্তার করে ফেলেছে। কোন এলাকায় এটা বলার পারমিশন আমি রেফাত ভাইয়ের কাছ থেকে পাইনি। রেফাত ভাই মাঝে মাঝে দুর্বা পাতার রস তার মার শরীরে লাগিয়ে দিত ব্যথার জায়গাগুলোতে। রেফাত ভাইয়ের 2 ভাই এখানে থাকে না, তারা থাকে তার নানির বাড়িতে। সেই 2 ভাই ছিল, তারা রেফাত ভাইয়ের চেয়ে বয়সে বড় এবং রেফাত ভাইয়ের বাবার অনেক রাগ দেখে তারা এখানে আসতে চায় না। রেফাত ভাই কখনো তার বাবার কাছে ফিরতে পারত না ভয়ে। ক্ষেত খামারে কাজ করে এসে প্রায় সময় তিনি রাগ দেখাতেন, হুক্কা টানতেন সব সময়। মাঝে মধ্যে ক্ষেতের মধ্যে হুক্কা দিয়ে আসতে গেলেও অনেক সময় দেখা যায় যে বকা খেয়ে রেফাত ভাইকে বাড়িতে চলে আসতে হয়েছে। তার বাবা মার মধ্যে ঝগড়া শুরু হলে তিনি লুকাতেন তাদের ঘরের পেছনে ছিল একটা গোয়াল ঘর, বাম পাশে আর ডান পাশে ছিল একটা কচু পাতার ঝোপ। সেখানে বৃষ্টি হলে রেফাত ভাই খেলতেন। ওই জায়গাটা তার ছিল পছন্দের জায়গা। তার বাবা মা যদি ঝগড়া শুরু করে রেফাত ভাই তখন লুকাতেন সেই ঝোপের পেছনে। রেফাত ভাইয়ের মায়ের বয়স তখন সর্বোচ্চ 25-26 বছর, আর রেফাত ভাইয়ের বয়স তখন 10 বছর। 10 বছরের রেফাত ভাইয়ের তখনও সব মনে ছিল, এখনো সব মনে আছে, তবে সব মনে নেই। খুব আহামরি তাদের বাসায় অভাব ছিল না, অভাব ছিল শান্তির। ঘরে শান্তি ছিল না মোটেও। তার মা অনেক চেষ্টা করেছিল কবিরাজি ওষুধের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার। 1 মাস ভালো যেত, আবার সেই আগের মতো হয়ে যেত। আশেপাশের মানুষজনের সাথে রেফাত ভাইয়ের মা তেমন কথা বলতো না, কারণ আশেপাশের মানুষজন রেফাত ভাইয়ের মাকে তেমন একটা গুরুত্ব দিত না। দুর্ভিক্ষ চলাকালীন অবস্থায় চারিপাশে দুর্ভিক্ষ লেগে থাকলেও রেফাত ভাইদের এরিয়ার লোকজন সাহায্য করেছিল আরেক এলাকার লোকজনদের যারা দুর্ভিক্ষে পড়েছিল। তাহলে ওই এলাকায় তেমন প্রবলেম হয়নি। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ তখন রেফাত ভাইদের বাড়িতে। একদিন রেফাত ভাইয়ের মা রান্না করছিল। পাশের বাসায় একজন চাচা এসে রেফাত ভাইয়ের মায়ের কাছে কিছু টাকা হয়তো রাখতে দিয়েছিল, সে শহরে যাবে বলে। বাড়িতে সে টাকাটা তিনি রেখে আসার সাহস পাচ্ছিলেন না। সে তাদের পরিচিত ছিল। যতটুকু রেফাত ভাইয়ের মনে আছে, দূর থেকে তার বাবা সেখানে দৌড়ে আসে। তার মার হাতে টাকা দেখে তার মাকে সেখানেই পেটাতে শুরু করে। সেই চাচাও কিন্তু রেফাত ভাইয়ের আপন চাচাতো ভাই। রেফাত ভাইয়ের বাবাকে তিনিও আটকাতে পারছিলেন না। রেফাত ভাইয়ের বাবা ভেতর থেকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন এবং তার মাকে অবস্থা খুব খারাপ করে ফেলেন। রেফাত ভাই ভয়ে কাচুমাচু হয়ে সে কচু পাতার ঝোপে যে লুকায়। একদিন এরকম ঝগড়ার মধ্যে তিনি আটকাতে গিয়েছিলেন, তাকে চর মেরে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিয়েছিল তার বাবা। তারপর থেকে সেই রিস্ক না নিয়ে সে ঝোপে এসে সাহস করতে পারতেন না। রেফাত ভাই সেই ঝগড়া দেখছে ওই মুহূর্তে। প্রায় সময় রেফাত ভাই আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ যেন তাকে উঠিয়ে নেয়, না হলে তার বাবাকে। তার মার এই কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তো ঝগড়ার এক পর্যায়ে রেফাত ভাইয়ের বাবা রেফাত ভাইয়ের মার পেটে সজোরে লাথি মেরে বসে। রেফাত ভাইয়ের মা সেখানেই বসে পড়ে। সেই যে উঠানে পড়ে রইল 1 ঘন্টা। রেফাত ভাই তার মার কাছে যেয়ে তার মাকে উঠাতে চাইলেও তার মা উঠছিল না। এর মধ্যে তার বাবা এসে ঘরের মধ্যে কি যেন নিতে আসলো এবং রেফাত ভাই তার বাবাকে দেখে আবারও লুকিয়ে পড়লো তাদের ঘরের পেছনে। সেখান থেকে তাদের উঠানটা পরিষ্কার দেখা যায়। তার বাবা ঘর থেকে চলে যাওয়ার পর রেফাত ভাইয়ের মা কিছুক্ষণ পর উঠে বসেন। মাথার মধ্যে অনেকক্ষণ হাত দিয়ে বসে রইলেন, কি জানি চিন্তা করলেন। রেফাত ভাইকে ডাকলেন কান্না করা অবস্থায়, কিন্তু রেফাত ভাই ভয়ে যাচ্ছিল না। তার একটা বান্দাও তার মার কাছে আসছিল না সান্ত্বনা দিতে, কেউ না। রেফাত ভাইয়ের মা তৎক্ষণাৎ ধান খেতে পোকা দমনের যে বীজ গাছে বাঁধা ছিল সেটা শিশির মধ্যে রাখা ছিল দড়ি দিয়ে, সেটা নামিয়ে খেয়ে ফেলল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। রেফাত ভাই তখনও বুঝে উঠতে পারেনি তার মা কি খেয়েছে। দূর থেকে লোকজন দেখল, কিন্তু কেউ কাছে আসলো না।
পাশের বাড়ির আসিমন বুঝি, পাশের বাড়ির দাদি, সে দৌড়ে আসলো রেফাত ভাইয়ের মাকে, বলল, বউ তুমি এটা কি করলা, এটা কোনো কাজ করলা? তখনও রেফাত ভাইয়ের মা বসে আছে। 3-4 মিনিটের মধ্যে উনি হাত দিয়ে মুখের মধ্যে বমি করানোর চেষ্টা করলেন, কিন্তু রেফাত ভাইয়ের মা বমি করলো না। 3-4 মিনিটের মধ্যে রেফাত ভাইয়ের মা মাটিতে শুয়ে পড়ে। রেফাত ভাই সামনে এসে কাঁদছে, কিন্তু তখনও সবাই কাছে এসে তাকে সরিয়ে দিচ্ছে, রেফাত ভাইকে ঢুকতে দিচ্ছে না। রেফাত ভাইয়ের মা তখন দাপড়ানো শুরু করেছে, কেউ তাকে নিচ্ছে না। কেন নিচ্ছে না তিনি বুঝতে পারছিলেন না। কোথাও নিচ্ছে না তাকে, হাসপাতালে নিচ্ছে না, ডাক্তারকে ডাকছে না। কি হচ্ছে রেফাত ভাইয়ের মা, তাও রেফাত ভাই বুঝতে পারছিলেন না, ছোট বয়সে। রেফাত ভাই তখন কেঁদেই চলছে। 4 থেকে 5 মিনিট দাপড়ালো রেফাত ভাইয়ের মা। কিছুক্ষণ পর দাপড়ানো থেমে গেল। আপনারা এই অবস্থায় কি করবেন? যদি রাস্তায় একটা কুকুর দেখেন, সেটাকেও তো অনেকবার চেষ্টা করবেন বাঁচাতে। কিন্তু রেফাত ভাইয়ের মায়ের মৃত্যুর দৃশ্য এতটাই উপভোগ্য ছিল, সবাই মনে হয় ভুলেই গেছিল যে মহিলাটাকে বাঁচাতে হবে। সবাই হয়তো মানুষকে বাঁচাতে চায় না। পাশের এক গ্রাম্য চিকিৎসককে নিয়ে আসা হলো। জানা গেল রেফাত ভাইয়ের মা মারা গেছেন। মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে, শাড়ির মধ্যে প্রস্রাব করে দিয়েছিল মারা যাবার সময়। আপনারা কি এই দৃশ্য সহ্য করার ক্ষমতা রাখেন? রেফাত ভাই সহ্য করেছিল কারণ তিনি বুঝতে পারছিলেন না ওই মুহূর্তে তার মার সাথে কি হচ্ছে। জবাই করার পর পশু যেভাবে পা শক্ত করে টান করে দাপড়াতে থাকে, ঠিক একইভাবে রেফাত ভাইয়ের মাও ঠিক একইভাবে দাপড়াচ্ছিল। হঠাৎ একটা বিশাল নিঃশ্বাসটাই ছিল বুঝার এবং জানার যে ওটাই তার শেষ নিঃশ্বাস। আশেপাশের অবস্থা তেমন ভারী হয় নাই, কিন্তু সন্ধ্যার আকাশ তখন ভারী হয়ে গেছে। রেফাত ভাইয়ের বাবা বাজার থেকে এসে দেখেন উঠানে মানুষের ভিড়, আর রেফাত ভাইয়ের মায়ের লম্বা টান টান দুটো পা শক্ত হয়ে আছে। কেউ ধরছে না, কেউ কাছে যাচ্ছে না, সবাই একটা ডিস্টেন্স মেনটেন করছে। রেফাত ভাইয়ের বাবা আসলো, রেফাত ভাইকে দেখে আবারও সেই পেছনের ঝোপে যে লুকালো। সবাই অপেক্ষা করছে পুলিশ আসার। কে যেন খবর দিয়ে ফেলেছিল। পুলিশ আসে একটু দেরি করে, রাত হয়ে গেছে তখন। পুলিশ এসে লোকজনের সাথে কথা বলছিল, আর 2 জন পুলিশ তার মার লাশ ভ্যানে উঠালো। রেফাত ভাইয়ের বাবা সেখানে আর নেই। রেফাত ভাইয়ের মাকে নিয়ে চলে গেল পুলিশরা, সাথে বাবাকে পরে বাজারের মধ্যে পেল, বাবাকে নিয়ে গেল। সাথে গেল আরো কয়েকজন, যদিও এটা পরে রেফাত ভাইয়ের বড় হয়ে জেনেছেন। কিন্তু প্রশ্ন, রেফাত ভাইয়ের মা কি আর আসবেন? প্রশ্ন ছুড়ে দিল, এই আত্মহত্যার কি কোনো সুযোগ নেই দাফন করার? পুলিশ যখন সব তথ্য উপাত্ত সংগ্রহ করে রেফাত ভাইয়ের মায়ের মৃত্যুর পেছনে সম্পূর্ণ দোষী রেফাত ভাইয়ের বাবাকে আসামি করে দিল এবং জেল দিল 7 বছরের। রেফাত ভাই ওই 7 বছর কিভাবে কেটেছিল কেউ জানে না। মাও নেই, বাবাও নেই। রেফাত ভাইয়ের মায়ের লাশের দাফনে এলাকাবাসীর বাধা ছিল অনেক কড়া বাধা, কিন্তু সেই উঁচু ঢিবির কবর তো লোকজনের এখনো চোখে পড়ে। এক গ্রুপ দাফন করতে দিবে, আরেক গ্রুপ দাফন করতে দিবে না। পরে পুলিশের উপস্থিতিতে রেফাত ভাইয়ের মায়ের লাশ দাফন করা হয়। এটা 1970 থেকে 80-র মাঝামাঝির কথা, কিন্তু বিচার হয় অনেক পরে। রেফাত ভাইয়ের বাবা পলাতক ছিল, পরে যে বেল নিয়ে পালিয়ে গিয়েছিল, পরে আবারও তাকে ধরা হয় এবং পরে এইটাই মিলিয়েছিল অনেকদিন পর্যন্ত সেরকম ধর পাকড়ের মধ্যে ছিল। পরে তাকে আসামি করে সাজা দেওয়া হয় 7 বছরের। রেফাত ভাইয়ের মায়ের মৃত্যুর পর রেফাত ভাইয়ের ঘরে ঘরে ঘুরতো খাওয়া খোঁজার জন্য, যেহেতু বয়স ছোট। এবং এই 1 মাস 2 মাসই মানুষ যার রেসপন্সিবিলিটি নিতে পারে, এরপরে কিন্তু কেউ কাউকে দেখতে পারে না। তো এরকম 1 মাস 2 মাস সবাই দেওয়ার পর একবারে বিরক্ত প্রকাশ করতে থাকে। এরকম হঠাৎ একদিন রাতের বেলা রেফাত ভাই ঘুমাচ্ছে তাদের ঘরে। তার মার ঘরে যেতে পারতো না, ভয় লাগতো। কিন্তু সেদিন গভীর রাতের বেলা সেই কচু পাতার ঝোপ থেকে, যেখানে নর্মালি রেফাত ভাইয়ের মা রেফাত ভাই যে লুকাতেন বা খেলতেন, সেই জায়গাটায় হঠাৎ করে রেফাত ভাইয়ের মায়ের ভয়েস রেফাত ভাই শুনতে পায়। ভয়ে শুকনো হয়ে যাওয়া রেফাত ভাই কাঁপছিল, থরথর করে অনেক কাঁপছিল। হঠাৎ রেফাত ভাই সেই ডাকের মধ্যে একটা আদরের স্বর শুনতে পায়। আয় বাবা আমার কাছে আয়, তুই ভয় পাইস না, আয় না আমার কাছে, তোর মায়ের কত কষ্ট তোকে ছাড়া থাকার। রেফাত ভাই এক প্রকার মায়ার টানে দরজা খুলে বের হয়ে যায়, দেখে কচু পাতার ঝোপে কেউ নাই। কচু পাতার ঝোপের এক কর্নারে, যেটা পূর্ব দিকে গেছে, একটু ঢালু, সেখানে একটা বড় জাম গাছ আছে। সেই গাছের মধ্যে মনে হচ্ছিল টর্নেডো হচ্ছে। রেফাত ভাই কিছু দেখতে পাচ্ছে না। রেফাত ভাই শুধু আল্লাহ আল্লাহ করছিল। রেফাত ভাই তখনও তার মায়ের ডাক শুনতে পাচ্ছিল। তিনি এক দৌড়ে ঘরের দরজা লাগিয়ে মাঝের ঘরে বসে কাঁপতে থাকে।
তিনি পরিষ্কার দেখতে পান তার মা তার ঘরের মধ্যে মাটির ফ্লোর, তখন সেই ঘরটা তখনও পাকা হয়নি, সেই ফ্লোরে বসে আছেন আর তাকে হাসি দিয়ে ইশারা দিয়ে ডাকছেন। সেই ঘরে কিন্তু আলো নাই, অন্ধকার সেই ঘর, কিন্তু তিনি যে পরিষ্কার দেখতে পাচ্ছেন। তিনি কাঁপতে কাঁপতে, শরীর কাঁপতে কাঁপতে সেই ঘরে যান। তিনি দেখেন সেই ঘর আলোয় আলোকিত, কিন্তু কোনো কুপি নেই, কিচ্ছু নেই। তার মা তাকে বলতে থাকে, আমাকে তুই চিনিস না, তোকে আমি চিনি, সেই কচু পাতার ঝোপে তোকে আমি অনেকবার দেখেছি। শোন, চলে যাইস না, দাঁড়া, আজ সকাল থেকে কিছু খাস নাই, এটা খেয়ে নে। এই বলে সে তাদের জানালা দিয়ে কেমন একটা আভা হয়ে বের হয়ে যায়। আর অন্ধকার ঘরে কিছু দেখতে পাচ্ছিল না রেফাত ভাই। রেফাত ভাই দেখে তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। যাওয়ার সময় সে তার মায়ের সেই মা রূপী ভয়েসটা বলতে লাগছিল যে আমি আবার আসব, তবে তোর কাছে আমি কবে আসবো জানি না, তুই ভয় পাইলেই আমি আসব, তুই যদি ভয় না পাস তাহলে আমি আর আসবো না। তো সেদিন কুপি পাশের ঘর থেকে নিয়ে এসে দেখলো সাধারণ, উনি পাশের ঘর থেকে কুপি নিয়ে এসে দেখে যে এটা সাধারণ ফল টল, ঘর ভর্তি, রুমটা ফ্লোর ভর্তি ফল, এত এত ফল, যেমন তরমুজটা খাওয়ার পর মনে হলো এই স্বাদের তরমুজ পৃথিবীতে নেই। 3-4 দিন তিনি সেসব ফলমূল খেয়েছিল, এটা তার পরিষ্কার মনে আছে। সিজনের ফল ছিল যে সিজনের ফল যেমন ছিল, সিজন ছাড়াও ফল ছিল। তিনি এরপর থেকে সেই অবয়বকে আর দেখেন নাই, কিন্তু টিনের চালে মাল্টিপল শব্দ তিনি পেতেন। মনে হচ্ছিল 4-5 জন টিনের চালে কেউ জানে হাঁটছে। প্রায় সময় তার মায়ের ভয়েস গোয়াল ঘরের পেছন থেকে আসতো, অথবা ঘরের মধ্যে তার মায়ের হাঁটার উপস্থিতি লক্ষ্য করা যেত, কিন্তু দেখা যেত না। কিছুদিন পরপরই ফল, মিষ্টি এবং মাঠা পাওয়া যেত তার ঘরের মধ্যে। কে রেখে যেত, কখন রেখে যেত, রেফাত ভাইটা কখনো টের পায়নি। সেই সব খেয়ে থাকতো, তিনি কাউকে কিছু বলে নাই। এবং লোকজনও জিজ্ঞেস করতো, লোকজনের খারাপ হওয়ার লেভেলটা কতটুক খারাপ যে লোকজন জিজ্ঞেস করতো, কি রে কই খাস, এখন তো খাওয়া চাইতে আসস না, কারণ কি? লোকজন দিয়ে যেমন আনন্দ পায় এবং দেওয়ার সময় কথা শুনিয়েও আনন্দ পায়। এটা হচ্ছে আমাদের মানুষদের সবচেয়ে খারাপ হ্যাবিট। তো তিনি বলতো সে একটা সমিলে কাজ করে, সেখানে টাকা পায়, সেটা টাকায় খায়। যদিও মিথ্যা বলা যাবে, কিন্তু মিথ্যা বলা যাবে না, এই মুহূর্তে তাকে বলতে হয়েছে, তার সামনে তখন আর কেউ আসতো না। তবে রেফাত ভাইয়ের মনে হতো তার সাথে সাথে গাছে গাছে, পেছনে পেছনে কেউ চোখে চোখে তাকে রাখছে। রেফাত ভাই প্রায় সময় তার মায়ের কবরস্থানে কবর জিয়ারত করতে যেত, এবং যখনই বিকেলের সময় পেত, যখন বাচ্চারা খেলতো, আশেপাশের বাচ্চারা যখন মাঠ ভর্তি খেলাধুলা চলতো, তখন রেফাত ভাই বাচ্চাদের সাথে খেলতো না। সে তার মার কবরস্থানের পাশে এসে বসে থাকতো, মোস্ট অফ দ্য টাইম বসে থাকতো। সে তার মাকে খুঁজতো, আশেপাশে তাকাতো, কাউকে খুঁজে পেত না। রেফাত ভাইয়ের একটা ছোট্ট বন্ধু আছে, কিন্তু সেই বন্ধুর কথা রেফাত ভাইয়ের এখন আর মনে নাই, যে কোথায় আছে, কি করে না করে রেফাত ভাইয়ের কোনো আইডিয়া নেই। তবে রেফাত ভাই এতটুকু বলেছে যে রেফাত ভাইয়ের সেই বন্ধুকে তিনি বলেছিল সে তার মাকে দেখতে পায়। তো সেই বন্ধু, ছোট্ট বন্ধু আর কি বলবে, তার সাথে কথা বলতে যে যতটুকু বলা যায় আর কি। ছোট মানুষ, তারা তো অত বেশি কিছু বলতে পারে না। তাও রেফাত ভাইয়ের এই মাঝখানে তার বাবা নাই, ইনকাম নাই, কিন্তু ঘর ভর্তি খাওয়া, এটাও তিনি তার বন্ধুকে বলেছিল ভুলে ভালে, কিন্তু তার বন্ধু তখন এটা বিশ্বাস করেনি। এবং তার মাঝে মধ্যে তার ওই যে আসিমন বুঝি তার বাসায় থাকতে আসতো, কিন্তু তার আসিমন বুঝি সবসময় থাকতে পারতো না, কারণ তাদের বাসাও তাকে থাকতে হতো। তো দেখা যেত এত বড় ঘরে রেফাত ভাই একাই ঘুমাতো, এবং লোকজনও খুব অবাক হয়ে বলা বলি করতে, ছেলেটা একা কিভাবে থাকে। এবং প্রায় সময় মাঝে মধ্যে রেফাত ভাই সেই ভয়েস শুনে প্রায় সময় দেখা যেত যে বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে রাতে 1টা-2টায় চলে যেত, এবং যখনই যেত তার কাছে মনে হতো তার পাশে কেউ আছে, সে একা নাই। একটা সময় এটা সাহসে পরিণত হয়, এবং এটা সাহস হয়ে যায় তার একটা পর্যায়ে। তো একদিন ঘরের মধ্যে, তার মায়ের ঘরে সন্ধ্যার আলো দেওয়ার আগেই অনেক আলো, তখন রেফাত ভাইয়ের বয়স 17 বছর। এটা তার বাবার জেল থেকে ছাড়া পাওয়ার 1 বছর আগের ঘটনা। তিনি সেই রুমে যান এবং দেখেন সেই ঘরের চকির উপরে একজন মানুষ শুয়ে আছে। সেই মানুষটাকে গোসল করানো হচ্ছে। সেই মানুষটার পাশেই কাফনের কাপড়, গোলাপ জল, সুরমার একটা সুন্দর দানি। ওই দানিটা এত সুন্দর যে সেটা স্বর্ণের তৈরি এরকম মনে হচ্ছিল, কিন্তু মানুষটা যে শুয়ে আছে এটা কে সেটা বোঝা যাচ্ছিল না। কিন্তু ঘরের মধ্যে তখন 7টা অবয়ব। রেফাত ভাই তেমন ভয় পাচ্ছিল না, কারণ এতদিন যাবৎ আকাশে থেকে যেসব খাওয়া এসেছে, এটা তার মনের কথা বলছি, রেফাত ভাই অভুক্ত ছিল না কখনো।
কিন্তু বুঝতে পারছিল যে তারা তাকে চোখে চোখে রাখে, তারা কিছু বলতে চায়। এবং রেফাত ভাইয়ের কখনো কোনো লোভ ছিল না যে এটা আমার ওটা দরকার, আমার ওটা দরকার। ওনারা যা রেখে যেত রেফাত ভাই তাই খেত। তিনি চুপচাপ বসে রইলেন, দেখছিলেন কি হয়। তারা লাশটাকে মুড়ায় কাফনের কাপড়ে এবং একটা নিউজ দিয়ে যায়, বলে এই বাড়িতে একজনের মৃত্যু খুব দ্রুতই হবে। এই মৃত্যু হওয়াটা স্বাভাবিক, তবে যার মৃত্যু হবে সেই পরিবারের ধ্বংসের জন্য দায়ী। ঠিক 7 দিনের মাথায় রেফাত ভাইয়ের চাচা রেফাত ভাইয়ের জমি চাষ করছিল, মানে রেফাত ভাইয়ের জমি চাষ করছিল, এবং তিনি যখন কখনো সাহায্যের জন্য এগিয়ে আসেনি, বরং সম্পত্তির কি হবে এ নিয়েই চিন্তা করছিল সব সময়, তিনি হঠাৎ মারা যায়। তখন 1979 অথবা 1980 সাল সম্ভবত রেফাত ভাইকে মাঝে কুরআন দিয়ে যায় তারা, এবং এই কোরআন শরীফটা দিয়ে যায়, ছোট্ট একটা কোরআন শরীফ দিয়ে যায়। সেটা দিয়ে যায় রেফাত ভাইয়ের মায়ের কবরস্থান থেকে 20 ফিট দূরত্বে একটা গাছের নিচে, এবং সেখানে বলে তুমি সেখানে একটা কোরআন শরীফ পাবা। রেফাত ভাইয়ের 19 বছর বয়স, তখন তার বাবা ছাড়া, মানে তখন অলরেডি তার বাবা ছাড়া পেয়ে গেছে। রেফাত ভাই আলাদা ঘর করে থাকে, সে তার বাবার সাথে থাকে না। তো ওই যে কোরআন শরীফ পাওয়ার পর রেফাত ভাইয়ের মধ্যে একটা নামাজের একটা পুরো প্রেসার চলে আসে। তার মনে হয় যে নামাজ পড়তে হবে, নামাজ শুরু করে দেয় এবং সে অনেক নামাজ পড়ে। রেফাত ভাই একের পর এক আমলে নেমে যায়, নতুন নতুন আমল যুক্ত করে তার খাতায়। আর তিনি দেখতে শুরু করেন একজন একজন করে 7 জন উস্তাদকে। তাদের সাথে আস্তে আস্তে তিনি কথাবার্তায় আবদ্ধ হতে থাকেন। এটা হতে মিনিমাম 8 থেকে 9 বছর সময় লেগেছে। তবে তারা একটা দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলে। তাদের ভয়েস তিনি শুনতে পান, কখনো কানে, আবার কখনো হাতে, মানে কখনো কখনো হাতে লেখে। 17 বছর থাকা অবস্থায় সকালে মসজিদে যে কিন্তু তিনি অলরেডি পুরাণ শিক্ষা নিয়ে ফেলেন। তো ডিপ্রেশনের মাঝে মাঝে কাউকেই তিনি তেমন একটা সহ্য করতে পারেন না। ডিপ্রেশন যখন ধরেন তখন কাউকে তার ভালো লাগে না। এই ডিপ্রেশনটার জন্ম তার মা তাকে দেন, এটা তার ধারণা। তিনি প্রায় সময় তার মাকে স্বপ্নের মধ্যে দেখেন, আবার কখনো কখনো সামনে দেখেন। কিছুদিন আগে বলতে এই মারা যাওয়ার পরে যখন তিনি এই ওস্তাদদের কথাবার্তা শুনে বিভিন্ন রকমের আমল করে, বিভিন্ন রকমের মানুষের প্রবলেম সলভ করতে যেত, তারই এমন একটা সলভ করতে যাচ্ছিল বিশাল বড় স্টিমারে করে ঢাকা থেকে ভোলা। সেই ভোলা যাওয়ার পথে তিনি আসলে মানুষের সাথে দূর একটা ডিস্টেন্স মেনটেন করেন সব সময়। সে ভোলা যাওয়ার পথে তিনি ফেরির ভিতরে তিনি একজন মহিলাকে দেখতে পাচ্ছিলেন এবং দূর থেকে দেখতে পাচ্ছিলেন এটা তার মা। কিন্তু তার বয়স যতই বাড়ছিল তিনি ততই কিন্তু বুঝতে পারছিলেন যে তার মায়ের চেহারা তিনি ভুলে যাচ্ছেন। এখন যখনই কোনো অবয়ব দেখেন তখনই তার মনে হচ্ছে এটাই তো আমার মা, এটাই তো আমার মা, এটাই তো আমার মা। তবে তার এখন তিনি যেটা বলেন যে তার পরিষ্কার এখন তার মায়ের চেহারাটা পরিষ্কার মনে নেই, কিন্তু এইটা তিনি ওস্তাদদেরকে বলেছেন যে আপনারা চাইলে আমাকে একটু আমার মায়ের চেহারা দেখাতে পারেন, কিন্তু তার ওস্তাদরা এটা তাকে কখনোই করেনি, কারণ তিনি ডিপ্রেশনে এতটাই নিমগ্ন থাকেন যে তখন আর তাকে আর এইসব জিনিস নিয়ে কোনো ধরনের বদার করা যায় না। সে মাঝে মধ্যে তার মাকে খুঁজে, খালি ক্ষেতের মধ্যে খুঁজে, তার মা তাকে খুঁজছে কিন্তু দেখছে না, কিন্তু সে তার মাকে দেখছে, ও ডাকাডাকি করছে কিন্তু তার মা শুনছে না, এরকম জিনিস দেখেন। আবার তিনি সামনে দেখেন তার মা তার জায়নামাজে বসে নামাজ পড়ছেন। আবার কখনো কখনো রাতের বেলা সেই উঠোনের পাশ দিয়ে যাওয়ার সময় নাকি প্রায়ই সে তার মাকে দেখেন সেখানে দাপড়াচ্ছে। এটা কিন্তু যখন তিনি ছোট বয়স তখনের কথা বলছি, যেরকম ভাবে তার মা মারা যাবার সময় দাপড়িয়েছিল, সেই কচু পাতার ঝোপ তিনি কিছুতেই ভুলতে পারেন না, এবং সেটা এখনো তিনি ভুলতে পারেন না। মাছ দিয়ে সেই পুকুরে ডুব দিয়ে মারা যাবার চেষ্টা করেছেন তিনি অনেকবার, কিন্তু ওস্তাদা তাকে পরে বুঝায় এবং সেখান থেকে উঠায় নিয়ে আসে। একটা পর্যায়ে তিনি ঢাকায় চলে আসেন। সেই যে শুরু, এক গ্যারেজে কাজ করতে করতে জামাতে যাওয়া, লেবাসে পরিবর্তন আসা, এবং তার ওস্তাদরা আসে একে একে করে আস্তে আস্তে তার কাছে। 7 জন তার সাথে থাকে, কিন্তু সব সময় তার সাথে 7 জন থাকে না, একজন না একজন আসে এবং তিনি ডাকলেই আসে। এই 7 জনের সাথে মাঝখান দিয়ে একজন আসতো, কিন্তু এই 7 জনের পরে নাকি মাঝখান দিয়ে একজন আসতো, কিন্তু এই 7 জনকে তিনি এই একজনের আসার কথা বলেন নাই। এই একজন তাকে দিয়ে কুফরি করিয়েছিল, এবং কুফরি করার পর থেকে তার মুখের গ্লেজটা নষ্ট হয়ে যায়, এবং সেই 7 জন তার পাশে প্রায় 1 বছর ভিড়ে নাই। এটি সনটা কবে আমি সেটা বলছি না, পরে কিন্তু ঠিকই এসেছে সেই একজনকে সরিয়ে দিয়ে। যাই হোক, এটা তার খারাপ অধ্যায়ের একটা। সে মাঝে মাঝে এখনো কোনো কাজ করতে গেলে তার মাকে স্বপ্নে দেখে। বয়স হবার সাথে সাথে এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছিল তার বাবা তার আগের স্ত্রীকেও মেরে মেরে হত্যা করেছে। সবাই বলে মার্ডার ছিল আগেরটা, আবার বলে না সাধারণ মৃত্যু। সেই ভাই বোনদের সাথে রেফায়েত ভাইয়ের কোনো পরিচয় ছিল না, কিন্তু পরে ঠিকই আস্তে আস্তে
পরিচয় হয়ে যায়। সেই ভাইদের সাথে তিনি সম্পর্ক রাখতে চান না তাদের অন্তরের বিষের কারণে, কিন্তু কারণ তো রেফাত ভাই না, তাই হয়তো মাঝে মাঝে দরকার হলে দেখা হয়, না হলে হয় না। রেফাত ভাইয়ের বাবা না খেয়ে মানুষের বাড়িতে ভিক্ষা করে শেষমেশ মারা গেছেন তাদের গ্রামে। তার মৃত্যুর সময়কার অবস্থাটা তেমন একটা ভালো ছিল না, না খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়ে পরে 1990 সালে তিনি মারা যান। পা অবশ্য হয়ে যাবার পর তিনি তেমন একটা কাজ করতে পারেন নাই। জমি বিক্রি করে যতটুকু পেয়েছিলেন তা সাবার করে শেষমেশ ভিটা বাড়িটা বন্ধক রেখে নিজের ঘরে আশ্রয় ধার দেনা করে এই বাড়িতে তিনি মারা যান। রেফাত ভাই তখনও যাননি। সেই মৃত্যু তাকে টানে না। যে মৃত্যু তার মায়ের সাথে হয়েছে, সেই মৃত্যুর কাছে তার বাবার মৃত্যু যেন খুব সামান্য, তাই তিনি মনে করেন এটা। আজও কোনো কাজের মাঝে তিনি আচমকা থেমে যান, রাস্তা দিয়ে হাঁটার সময় আচমকা দাঁড়িয়ে যান, কাঁদতে থাকেন, এই বলে কাঁদতে থাকেন, কেন একটু শক্তি দিলেন না আল্লাহ, যাতে তিনি তার মাকে আটকাতে পারত। অনেক ভাবেন শারীরিক শক্তি, সেটা তিনি অনেক ভাবেন শক্তি নিয়ে, এবং সেটা শারীরিক শক্তি না, মানসিক শক্তি। সে তো তার মার শারীরিক ব্যথা হয়তো দুর্ভাঘাসের রস দিয়ে দূর করার চেষ্টা করেছেন, কিন্তু মানসিক ব্যথা দূর করার তো দূর তখন বুঝতেনই না। তাই তো তিনি মাঝে মাঝে চুপ হয়ে যান, মাঝে মাঝে প্রশ্ন করেন কেন তিনি এরকম একা, কেন জামাতে গেলে একদম নিস্তেজ হয়ে পড়ে যান, কারো সাথেই কথা বলতে পারেন না। তবে তিনি মা ডাকেন একজনকে, সেটা আমি বলছি না কাকে মা ডাকেন, তবে তিনি একজনকে মা ডাকেন এবং তাকে মা মনে করেন। তো একটা কেস সলভ করতে যাওয়ার সময় জানা গেছে কোনো একটা ক্ষেতের মাঝে কিছু জিনিস পুঁতে রাখা আছে, সেটা উঠাতে হবে। উঠাতে যেতে যেতে অনেক দূর পঞ্চগড়, সেখানে রাতের বেলা ক্ষেতের আলের মাঝখান দিয়ে তিনি তার মাকে হেঁটে যেতে দেখেছেন। এটা ছিল তার পরিষ্কার তার মা। তিনি তাকিয়ে তাকিয়ে দেখেন, তিনি জানেন তার এই দেখা কেউ দেখতে পারবেন না, এই দেখা অন্য দেখা, এই দেখা তার মায়ার দেখা। এই দেখা দেখতে গেলে বুকের মধ্যে রাখতে হবে হাজারো টনের পাথর। এই পাথর উত্তোলন করার শক্তি, এই পাথরকে উঠানোর শক্তি অনেকেরই নাই। আল্লাহ ভালো জানেন তিনি ভালোর সাথে কি করবেন, খারাপের সাথে কি করবেন। তবে তার কর্মের রিফ্লেকশন যে কেউ দেখতে পারবে, এটা তো ফর শিওর, যে কেউ বুঝতে পারবে। তো এটা ছিল রেফাত ভাইয়ের ঘটনা, রেফাত ভাইয়ের একটা বাস্তব ঘটনা, যেটা রেফাত ভাই আরো অনেক কথা স্কিপ করে গেছেন। তো রেফাত ভাই বলেছেন তিনি তার এই জিনিসগুলা, ডিপ্রেশনের কথা তিনি আবারও সামনের কোন একটা এপিসোডে আমাদের সাথে শেয়ার করবেন। তিনি শেয়ার করছিলেন না, তিনি বলে দিয়েছিলেন তিনি আমাদেরকে আর ঘটনা পাঠাবেন না এবং কোনো ধরনের ঘটনা তিনি আর লিখবেন না তার ছেলের মাধ্যমে, এবং এও বলেছেন যে তিনি আর কোনো ধরনের কেসের কথা আমাদেরকে জানাবেন না। কিন্তু হাজারটা রিকোয়েস্ট করার পর তিনি রাজি হয়েছেন, তিনি বলেছেন ঠিক আছে তিনি ঘটনা পাঠাবেন। তবে আমরা জানি না তার কাছ থেকে কবে ঘটনা পাবো। তবে এতটুকু আমি বলতে পারি, রেফাত ভাই যে জিনিসগুলোর মাঝখান দিয়ে গেছেন, যে জিনিসগুলো পর্যবেক্ষণ করেন, যেগুলো তার জীবনের প্রতিফলিত হয়, জীবনে তার সামনে চলে আসে, সেগুলোর জন্য গভীর সমবেদনা। আসলে এই সব ব্যাপারে আমি কোনো ধরনের সান্ত্বনা দিতে পারি না। তো ধন্যবাদ রেফাত ভাই আপনাকে, আপনার স্টোরির জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, আমি এসেছি বাংলা মোটর থেকে। ভাইয়া আমি এখন যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমাদের দেশে না, এটা কলকাতার আমার একটা মামার কাছ থেকে শোনা। ওনার নাম হলো পাপ্পু মামা। উনি রিসেন্টলি ম্যারি করেছেন নাগমা আন্টি, আর ওনারা দুজন একই জায়গায় কাজ করতেন। পাপ্পু মামা হিন্দু বাট নাগমা আন্টি মুসলমান। সো ওনাদের দুজনের মধ্যে যখন বিয়ে হয়, এরপরে সবকিছু মোটামুটি ঠিকই ছিল, বাট একটা দিন হঠাৎ করে পাপ্পু মামা নাগমাটিকে বলে যে আচ্ছা তুমি হচ্ছে রুমে থাকো, আমি একটু পরে রুমে আসছি। তো রাতের বেলা নাগমা আন্টি যখন রুমে যাওয়ার পরে উনি বসেছিলেন বিছানার উপরে। উনি হচ্ছে দরজা দিয়ে ঢুকলে ওনার পিঠটা দেখা যাবে, অর্থাৎ ফেসটা দেখা যাবে না, এইভাবে খাটের উপর বসেছিলেন এবং উনি দুলছিলেন, কন্টিনিউয়াসলি দুলছিলেন বা কিছু একটা বলছিলেন মুখে, এবং হাতে ওনার একটা প্লেট ছিল। আর এরপরে হচ্ছে পাপ্পু মামা যখন রুমে ঢুকে ওনার ঘাড়ের উপরে হাত দেন এবং বলেন জাস্ট তাকে ডাকেন। তখন নাগমান্টি হঠাৎ করে রেগে গিয়ে বলে কি হয়েছে। তখন হচ্ছে আবার সে এই কথাটা বলার পরে আবার হচ্ছে নিচের দিকে তাকিয়ে আবার দুলতে থাকে, এবং ভাইয়া তার মাথার যত চুল ছিল সব সামনের দিকে চলে আসছিল। দেন এই টাইপের কিছু বোঝা যাচ্ছিল। এরপরে হচ্ছে পাপ্পু মামা আবার হাত দেন। এবার সে আরো রেগে গিয়ে কি হয়েছে তোমার বলে চোখ টোক কি বলবো লাল টাল হয়ে
পাপ্পু মামার দিকে আরো রাগ হয়। পাপ্পু মামা বলে যে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর কি কোনো মেন্টালি কোনো প্রবলেম রয়েছে, মানে ছিল আগে থেকে, নাকি ওর অ্যাকচুয়ালি এই টাইপের কোনো মানে কোনো প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে ওর সাথে। তো ওকে যখন আবার মানে নাগমান্টিকে যখন আবার ধরে, এবার নাগমান্টি মানে রাগ হয়ে গিয়ে পাপ্পু মামার গলা চেপে ধরে, এবং ধরার পরে হচ্ছে পাপ্পু মামা মানে চিল্লাচিল্লি করে টোরে ঘরের সবাইকে ডাকে, এবং ধরে মানে হাতটা ধরে টোরে বেঁধে রেঁধে রাখে অনেক কষ্ট করে। তো ভাইয়া মানে অ্যাকচুয়ালি মজার ব্যাপার ছিল এখানে, পাপ্পু মামা আমাকে বলে যে রায়ান তুমি হয়তো একা অনেকের সাথে অনেক মানে তাকে ধরে রাখতে পারবা, বাট মানে সে একজন মেয়ে মানুষ, বাট তাকে ধরে রাখার জন্য মানে 6 জনও এনাফ হচ্ছিল না, 6 জনও তাকে ধরে রাখতে পারছিল না, হাতটা ছেড়ে টেড়ে দিয়ে একেবারে খুব মানে কি বলবো খুব শক্তিশালী হঠাৎ করে হয়ে গিয়েছিল। তখন হচ্ছে পাপ্পু মামা বলে যে এরকম আমরা তো অ্যাকচুয়ালি হতো কি মানে নাগমান্টির বিয়ে হওয়ার পরে উনি হচ্ছে একটা গাছের নিচে বসে থালা বাসন ধুতেন, এবং সাথে ছিল পুকুর, এবং ওইখান থেকেই নাকি মানে ফেরার পর এই টাইপের ঝামেলাগুলো শুরু হতো। এবং ভাইয়া এটা কন্টিনিউয়াসলি 1 মান্থ ধরে চলছিল। একটা টাইমে নাগমান্টির মা এবং পাপ্পু মামা মিলে ডিসাইড করে যে তাকে কোনো একটা ওঝা বা তান্ত্রিক টাইপের এই টাইপের কারোর কাছে নিয়ে যাওয়া যাক। যখন তার কাছে নিয়ে গিয়েছে তখন হচ্ছে তান্ত্রিক বলে যে আপনাদের বাড়ির ওই যে গাছটার নিচে এরকম বসে থাকতো, ওই গাছটা থেকে হয়তো ওর উপরে কিছু ভর করেছে। আচ্ছা, বাট ভাই মজার ব্যাপার হচ্ছে ওই তান্ত্রিক কিন্তু ওই এলাকায় যায়নি, ওই এলাকা থেকে অনেক বেশি দূরে ছিল। বাট উনি কিভাবে জানি জেনে গিয়েছিলেন যে ওইখানে উনি গাছের নিচে বসে থালা বাসন ধুতেন, এবং ওনাকে নাকি ওই যে মানে নাগমান্টির ঘাড়ে যেই জিনটা আসর করেছিল বা যাই বলা যাক না কেন, উনি নাকি বলেছেন যে এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে ছাড়বো না, যে করে হোক আমি ওকে ছাড়বো না। তখন হচ্ছে পরে অনেক করার পরে নাগমান্টিকে ছেড়ে দেওয়া মানে কোনো মতে সেখান থেকে চলে আসে। একটা সময় পাপ্পু আমার আর কি মনে ওঠে যে যখন তার ওইখানে মানে বাড়ি তৈরিও করা হয়নি, তার বাড়িটা ছিল ঠিক পাশে, একজন মানে পাগল বলতে পারেন ভাই, তার একটু মেন্টালি একটু প্রবলেম ছিল, উনি একটু সিক ছিলেন মেন্টালি। ফর দ্যাট রিজন তার বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে সে ওই গাছের নিচেই বসে থাকতো, এবং এভাবেই মানে কি বলবো দুলতো সারাদিন, এবং কিছু একটা বলতো মুখে। এবং উনি বিয়ে করেননি। ওই সময় একটা সময় দেখা যায় কি তার মানে ডেড বডিটা ওই গাছের নিচে, কিভাবে যে মারা গেছে এটা কেউ জানে না, বাট এইভাবেই কিছু একটা হয়ে গিয়েছিল, হয়তো তার সাথেও কেউ তাকে মার্ডার করেছিল ওই গাছের নিচে। বাট ওর পর থেকে ওই গাছের নিচে যেই যায় না কেন ভাইয়া এই টাইপের বিভিন্ন ধরনের ঝামেলা হয়। ঠিক একইভাবে ভাইয়া ওই গ্রামে যারাই বিয়ে করে না কেন তাদের সাথেই তাদের বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। আর নাগমা আন্টির সাথেই ঠিক আরেকজন আছেন শাহরুখ ভাই, তো শাহরুখ ভাইয়ের সেম ওনারা দুজন বিয়ে করেছেন, শাহরুখ ভাইয়ের ওয়াইফ। তো হঠাৎ করে শাহরুখ ভাইয়ের ওয়াইফের এই যে এরকম 1 মান্থের মাথায় এসে তার মানে ওয়াইফের কিছু একটা এরকম প্রবলেম হয়। এরপরে দেখা যায় কি ভাই তার ওয়াইফ হঠাৎ করে হচ্ছে দেয়ালের সাথে খুব জোরে মাথায় বাড়ি দিচ্ছে। এরপরে হচ্ছে ভাইয়া শাহরুখ ভাই আমাকে বললো যে ও দেয়াল ক্রোলিং করে ওঠা শুরু করেছে। আমি জাস্ট এই জিনিসটাতে বেশি অবাক হয়েছি যে একটা দেয়াল প্লেন থাকে, বাট একটা মানুষ কিভাবে সেটাতে ক্রোল করে উপরে চড়তে পারে। বাট শাহরুখ ভাই আমাকে বলে যে এটা 100% ট্রু, এবং তার নিজে চোখে দেখা, এবং সে আমাকে ছবি বের করে দেখায় যে সে যে মাথা বাড়ি দিয়েছিল সেটা তার কারণে তার মাথা একটা মানে ব্লু কালারের স্পট তৈরি হয়ে গিয়েছিল। তো এটা আমাকে দেখিয়েছিল। এরপরে হচ্ছে বলে ভাইয়া যে এরকম তাকেও পরে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে তান্ত্রিকও বলে ওই যে ওই টাইপের কিছু একটা তার উপরে আছর টাইপের কিছু একটা করেছিল, যার কারণে এই ধরনের সমস্যা ছিল। তো যখন তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে তান্ত্রিক বলে যে তুই যদি বের না হোস তাহলে আমি কিন্তু মেরে ফেলবো। তখন হচ্ছে বলে যে তুই যদি মারতেই পারিস তাহলে তো তুই এই বডিটাকে মারতে পারবি, আমাকে তো মারতে পারবি না। তখন হচ্ছে তান্ত্রিক অনেক কি বলবো বোতলে বন্দি করে ভাইয়া তার মানে এই যে কোনার আঙ্গুলটা রয়েছে, এই কোনার আঙ্গুলের সাথে একটা দড়ি দিয়ে একটা বোতল দিয়ে কিভাবে জানি জাস্ট বোতল বন্দি করে। এরপর থেকে ভাইয়া তারা দুজনই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ থ্যাংক ইউ আছে। সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা, এবং আপনি চাইলে আপনার নাম কোথা থেকে এসেছেন সেটা নাও বলতে পারেন, সরাসরি আপনার ঘটনাতে যেতে পারি। অ্যান্ড থ্যাংকস ফর কামিং। অ্যান্ড আশা করছি যে আমি আপনার ঘটনাটা অফ এয়ারে শুনেছি, অ্যান্ড ইটস ফ্যান্টাস্টিক, এবং আশা করছি যারা শুনছেন তাদেরও ভাল লাগবে। চলুন শুনে আসি আপনার ঘটনা। হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসনার্স। আমি নাফিজা, আমি ধানমন্ডি থেকে এসেছি। স্টোরিটা আসলে স্কেরি না ঠিক, বাট আই থিঙ্ক ইটস বিট অফ প্যারানর্মাল তো হবেই। আমি ঠিক আসলে আনসারটা জানি না।
তো আমি যেরকম ভাবে ইনসিডেন্ট গুলো ঘটেছে সেরকম ভাবে বলার চেষ্টা করছি। আমি 2015-এ ধানমন্ডিতে খুব একটা জনপ্রিয় এলাকাতে মুভ ইন করি আমার ছেলের সাথে। তো অ্যাপার্টমেন্টটা যেটাতে আমরা মুভ ইন করি সেটা বেশ পুরানো একটা বিল্ডিং, 15-20 বছর তো হবেই মিনিমাম। সো সেই অ্যাপার্টমেন্টে যখন আমরা মুভ ইন করি, এভরিথিং ওয়াজ ফাইন আপ আনটিল লাস্ট ইয়ার 2018-এর ডিসেম্বরে ফার্স্ট ইনসিডেন্ট হয়। তার আগে আমি ছোটখাটো আওয়াজ টাওয়াজ পেতাম, যেরকম ফার্নিচার ড্র্যাগ করা বা চেয়ার, মনে হচ্ছে আমি কিচেনে লিভিং রুমে আমার ডাইনিং স্পেসে আমার ডাইনিং চেয়ারটা কেউ ড্র্যাগ করলে যেরকম একটা আওয়াজ হবে সেরকম আওয়াজ প্রায় পাই, মানে আওয়াজটা খুবই কাছে মনে হয়। আবার এত রাতে হয় যে ওই আওয়াজগুলো এত রাতে কেউ নিশ্চয়ই ভারী কিছু মুভ করবে না। সো যাই হোক, আই ইগনোরড। বাট লাস্ট ডিসেম্বরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার ছেলের ঘরের খাটটা আমি বিক্রি করার জন্য খাটের ফ্রেমটা জাস্ট আলাদা করে ফোমটা আমি মাটিতে রেখেছিলাম, এবং ফোমের উপরেই আমরা কিছুদিন শুই, মানে ও কিছুদিন শোয়। সো এক রাতের কথা, আমি ওকে ঘুম পাড়াচ্ছি এবং লাইক ইউ হ্যাভ সিন আমি 2 কানে 3টা গোল্ডের রিং পরি, খুব পাতলা চিকন রিং, বাট এটা পুশালা রিং না, এটা জাস্ট মানে চাপ দেওয়া আর কি। সো ওকে ঘুম পাড়ানোর সময় একটা বাম কানের মিডল রিংটা হঠাৎ করে আমার হাতে খুলে আসে। সো আই থট ঠিক আছে, খুলে এসছে, আমি ওকে ঘুম পাড়িয়ে আমি পরে পরে নেব। সো ওটা চিন্তা করে আমি আমার পাশে মাটিতে গল্পের বই ছিল তার উপর রেখে আমি ওকে ঘুম পাড়ালাম। তারপরে আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি কমপ্লিটলি ওটার কথা ভুলে যাই, এবং ভুলে যাই আমার 3-4 দিন পরে, ইনফ্যাক্ট তারও বেশি পরে হঠাৎ করে একদিন মনে পড়ে, আল্লাহ আমার কানের দুলটা তো ওইখানে রেখেছিলাম। কিন্তু এই সময়টার মাঝে আমার খাটের ফ্রেমটা মিস্ত্রি এসে নিয়ে গিয়েছে, এবং যেহেতু মিস্ত্রি আপনারা সবাই জানেন যে একটা ঘরে ফার্নিচার মুভ করলে আমাকে ন্যাচারাল ওই ফোমটা উঠাতে হয়েছে, বেডশিট, পিলো, কমফর্টার সবই সরাতে হয়েছে, জায়গাটা ওপেন করে দিতে হয়েছে। তারা সেটা এসে সরিয়ে নিয়েছে। তারপর আমি পুরা ঘর পরিষ্কার করেছি, ফোমটা আবার জায়গায় রেখেছি, বেডশিট দিয়েছি, এবং এর মধ্যে বলে রাখি আই ডোন্ট হ্যাভ এনি মেডস। সো এমন না যে দুলটা মেডটা চুরি করবে, বা আমি ভাবলাম যে হঠাৎ করে যখন মনে পড়লো আমি তাও দৌড়ে গিয়ে দেখলাম রুমটাতে যে আছে কিনা কোথাও। কিন্তু আমার মনে হলো আচ্ছা এমনও হতে পারে যে মিস্ত্রি চোখে পড়েছে, সে পিক করে নিয়ে চলে গিয়েছে। এবং আমার খুব মনটা খারাপ হলো যে বলে যে সোনার জিনিস হারানো ঠিক না, এন্ড আমার এটা অনেক বছর ধরে আমি এটা পড়ি, সব সময় পড়া থাকে। সো আই ওয়াজ ভেরি আপসেট। হ্যাঁ ঠিক আছে, আমি জানি পাবো না, তাও রুমটা ভালো মতো একটু দেখলাম। তারপর আমি মন খারাপ করে আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। তারও কিছুদিন পরে আমি একদিন বিছানাটা, ইমাজিন করেন যদি কেউ একটা বিছানা ঝাড়ে, তার উপর বিছানার শীটটা একদম টান টান করে রাখা, এবং আমার বিছানাতে শুধু 2টা বালিশ আছে আর কিছু নাই, বেডশিটের কিছু নাই। সো আমি বিছানাটা ঠিক করে আমি আই ওয়েন্ট ব্যাক টু দ্য রুম ঝাড়ু দেওয়ার জন্য। তখন আমি দেখলাম যে খাটের উপর একটা কি জানি চকচক করছে। সো তাও আবার মানে পায়ের দিকটাতে, লেফট সাইডে পায়ের দিকটাতে একটা জিনিস শাইন করছে। সো আমি আগে গিয়ে দেখলাম অ্যান্ড মাই ইয়ারিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, ম্যাজিক্যালি জাস্ট অ্যাপিয়ার্ড ওইখানে। সো আই ওয়াজ লাইক, আমি বুঝতে পারছিলাম যে এটা কি আমার নেওয়া ঠিক হবে কিনা, পড়া ঠিক হবে কিনা, বাট মানে আই ওয়াজ সো হ্যাপি। ফার্স্ট থিং আই সেড ইজ লাইক, whoever returned it to me, thank you, or however it magically came back to me, thank you. হ্যাঁ, আমি জানতেও চাই না কিছু না, বাট আই ওয়াজ জাস্ট হ্যাপি যে আমি আমার ইয়ারিংটা পেয়েছি। আমি ওটা পরেও নিলাম, পরে বাস ফাইন, ওটার কথা ভুলে গেলাম। তারপর আবার জানুয়ারি মাসে আই ওয়াজ গেটিং রিম্যারিড। সো বিয়ের শপিং এর জন্য আই ওয়েন্ট টু মার্কেটে, গোল্ডের দোকানে গেলাম। তখন আমার মানে তখনকার বয়ফ্রেন্ড, এখন হাজব্যান্ড, সে আমার হঠাৎ করে কানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমার এই ইয়ারিংটা কোথায়, ইটস মিসিং। তো আমি বললাম ও শিট, এটা আবার সেম ইয়ারিংটাই মিসিং। হ্যাঁ, তা আমি ভাবলাম যে এইটা তো এখন পাওয়ার কোনোই উপায় নাই, বিকজ আমি ফার্স্টলি জানি না যে কোথায় কখন এটা খুলে গিয়েছে। গাড়িতে হতে পারে, মার্কেটে হতে পারে, বা ইভেন বাসাতেও হতে পারে, সেম কেস যে পরিষ্কার করার সময় আমি ফেলে দিয়েছি। সো আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইট। ঠিক আছে, গিয়েছে, আমার মন খারাপ। তারপরের দিন আই হ্যাড আ স্মল
মেহেন্দি ওকেশন বাসাতে। তো আমার হাতে 2 হাতে মেহেন্দি দেওয়া, মেহেন্দিটা ড্রাই হয়েছে, আমি ধুতে যাব বাথরুমে। তো তার আগে যেহেতু মেহেন্দির গুঁড়া টুড়া বাথরুমে পড়েছিল, আমি পরিষ্কার করে বাথরুমটা আমি বের হয়েছি যে আবার আমি রিএন্টার করব বাথরুমে। ইমাজিন বাথরুমের সাদা টাইলস, ক্লিন ফ্লোরটা, কিছু নাই। আমি ঢুকতে দেব, ঠিক বাথরুমের মানে দরজার মুখে মাটিতে মাঝখানে আমার ইয়ারিংটা পরা, সেম ইয়ারিং। আমি মানে আই ডিড নট নো হোয়াট টু সে। মানে আগেন সেম জিনিস হ্যাপেন, যে ইট ওয়াজ এ ক্লিন সারফেস, একটা পরিষ্কার জায়গার উপর আমার ইয়ারিংটা জাস্ট রাখা। তো আমি তাড়াতাড়ি ওটা উঠিয়ে নিয়ে আমি আর কিছু চিন্তা করলাম না। আগেন আমি খুব হ্যাপি যে এবং আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে ওটা ক্লিন করা হয়েছে। এক্স্যাক্টলি, আমি তার আগে ফ্লোরটা লাইক আই সেড আমার তো মানে হেল্প নাই, সো আমি নিজেই ক্লিন করে বের হয়ে আসছি বাথরুম থেকে, এবং আমি আবার যাব আমার হাতটা ধুতে। সো তখন আমি যখন বাথরুমে ঢুকতে যাব, ঠিক তখনই আমার পায়ের কাছে আমি দেখলাম কি শাইনি, সো মাই ইয়ারিং ওয়াজ রাইট দেয়ার। আমি ভাবলাম যে ইয়ারিংটা এখানে কি করে আসলো, এখানে তো আসার কথা না। কারণ মানে আমি সোনার দোকানে গিয়েছি তার 1-2 দিন আগে, তারপর তখন আমি নোটিস করছি আমার কানে দুলটা নাই। সো আই কেম ব্যাক, তারও অবভিয়াসলি অনেকবার বাথরুমে গিয়েছি, বের হয়েছি, কিছুই নাই। সো তখন ওই জিনিসটা ওখানে কোথা থেকে আসলো? এবং এটা ফ্লোরের উপরে যদি থাকে আপনি আগেও দেখতে পেতেন, Exactly, হ্যাঁ। পরে আমি যখন ক্লিন করলাম তখনও তো আমি দেখতে Right. পেতাম, কিন্তু পেলাম না তখন। যাই হোক, মানে আমি তো আই ওয়াজ জাস্ট হ্যাপি যে ওটা আমি পেয়ে গিয়েছি। সো এটা আমার কাছে খুবই অবাক লাগলো। এবং যেহেতু মানে বাসাটা ওল্ড, সেহেতু হতেই পারে যে কোনো কিছু আছে সেখানে, বাট ইটস নট হার্মফুল। যেহেতু আমাকে জিনিসটা সে রিটার্ন করে দিয়েছে, সো আই এম থিঙ্কিং যে সে ভালো। এবং আমি বাসায় ঢোকার আগে মানে মুভ ইন করার আগে আমি বাসাটা বাঁধিয়ে নিয়েছিলাম একজন হুজুরকে ডেকে, বিকজ তখন আমি আমার ছেলেকে নিয়ে একা থাকবো দেখে। প্লাস আমি কোরআন শরীফও রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে মুভ ইন করার। প্লাস আমি যেটা শুনেছিলাম যে নতুন কোনো জায়গাতে মুভ ইন করার আগে ইফ ইউ লিভ একটা পানির বোতল যদি আপনি, খুব ইন্টারেস্টিং হ্যাঁ, একটা পানির বোতলে পানি ভরে, সে মামের একটা বোতলে যদি পানি ভরে বোতলটা সিল করে আপনি রেখে দেন কোন একটা জায়গাতে, কয়েকদিন পরে এসে ওই পানিটা চেক করতে পারেন। ওই পানিটা যদি আপনার বাসাতে কোনো ব্যাড এন্টিটি থাকে, মানে খারাপ স্পিরিট বা ব্যাড এনার্জি, বেসিক্যালি ওই পানির লেভেলটা অটোমেটিক্যালি কমে যাওয়ার কথা। এটা আমি শুনেছি। সো আমি ভাবলাম যে ওয়াই নট ট্রাই ইট। সো আমি ওই বাসাটাতে মুভ ইন করার আগে প্রায় সপ্তাহখানেক ওরকম রেখে দিয়েছিলাম পানির বোতলটা, বাট এসে দেখলাম যে না, ওটা কিছু হয় না, ওই রকমই আছে। সো দেন আই রিয়েলাইজ না, ঠিক আছে, ওইরকম খারাপ কিছু না। আপনার ছেলের সাথেও একটা ঘটনা ঘটেছিল আপনি বলছিলেন। ছেলের সাথে ঘটেছে, সেটা হচ্ছে যে ওটা একদম রিসেন্ট, ইনফ্যাক্ট লাস্ট উইকেই। সো লাঞ্চ বক্সে আমি টিফিন রেডি করে ওকে স্কুলে রওনা করে দেওয়ার পর আমার মনে পড়েছে যে আচ্ছা, আমি তো ওর লাঞ্চ বক্সে একটা ফর্ক দিতে ভুলে গেছি, কাঁটা চামচতে দিই নাই। সো আমি তখন বললাম আল্লাহ, ভুলে গেলাম, ও কি করে খাবে। তারপর স্কুলে থেকে ওকে পিক করার পর আমি বললাম যে আরশান, আই এম সরি, আমি ভুলে গিয়েছি, তোমার লাঞ্চ বক্সে তো আমি ফর্ক দিই নাই। তো বলে যে না, দ্য ফর্ক ওয়াজ দেয়ার, একটা ফর্ক ছিল। আমি বললাম যে কিভাবে, আমি তো ভুলে গিয়েছিলাম দিতে, আমি তো দিই নাই, আমি নিজে জানি যে আমি দিই নাই। হ্যাঁ, আই প্যাকড এভরিথিং, বাট আমি ফর্কটা দিই নাই। তো তারপর তাড়াতাড়ি বাসায় আসার পর আমি খুলে দেখি যে ঠিক একটা সাদা ডিসপোজেবল কাঁটা চামচ লাঞ্চ বক্সের মধ্যে। আচ্ছা, সো সে ওটা ইউজও করেছে অল দ্যাট। তখন এটাও আমাকে একটু ফ্রিক আউট করলো, বাট আগেন আই ওয়াজ হ্যাপি যে যেই থাকুক আমাকে হেল্প করছে আর কি, যে আমি ভুলে গেলেও তার মাথায় ওটা আছে যে ওটা সে ওইখানে দিয়ে দিয়েছে। সো যেহেতু এটা আমাকে কোনো ক্ষতি করছে না বা কিছু না, সো আমি আসলে বদার্ড না। কিন্তু তারপর অ্যাট দ্য ব্যাক অফ দ্য হেড তো থাকেই যে কিছু একটা আওয়াজটা কোথা থেকে ফর ইনস্টেন্স আসে এত রাতে। তারপর মনে হয় মাঝে মাঝে যে ওপরে মাথার কাছে মনে হয় যে মার্বেল কেউ ফেলে যেমন কটকট কট করে একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হয়, বা হেভি ফার্নিচার টানলে যেরকম আওয়াজ হয় ওরকম হয়। তো আমি আমার নেবারদেরকেও জিজ্ঞেস করছি যে আপনারা কি এরকম কোনো আওয়াজ করছেন বা কিছু, তো ওনারা বলছে যে না, এত রাতে। আর এত রাতে আসলে কাকে জিজ্ঞেস করবো? 12:30 1 o'clock যদি এরকম আওয়াজ হয়, এত রাতে তো কাউকে জিজ্ঞেস করা যায় না। সো এগুলা হয়েছে। প্লাস আমি পরে জানতে পারি যে আমার যে ফ্ল্যাটটাতে আমি আছি সেটা বেশ কিছুদিন কেউ ছিল না, প্রায় 2 বছর হয়তো বা হবে, এরকম খালি ছিল। সো এমনও হতে পারে যে খালি বাসা থাকলে অনেক সময় অনেক কিছু সেখানে জায়গা নিতে পারে। সো এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। I'll get back to you. আমরা শুনলাম আমাদের প্রথম যে ঘটনাটি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের
ভালো লেগেছে। আমি এখন যেটা করব, আমাদের সেকেন্ড যে অতিথি আছেন তার কাছে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। শুরুতেই বলবেন আপনার নাম, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। বর্তমানে আমি পড়ছি BA শাহিন কলেজে। অ্যান্ড আমার যে স্টোরিটা, ফার্স্টে আমি স্টোরিটা স্টার্ট করতে যাচ্ছি আমার হুজুরের কাছ থেকে শোনা স্টোরিটা। আমার হুজুর হলেন মৌলানা মিজানুর রহমান আজহারি এবং ওনার ছোট ভাই হচ্ছেন ফয়জুর রহমান। ওনার সাথে অ্যাকচুয়ালি স্টোরিটা হয়। হুজুর যখন স্টুডেন্ট ছিলেন তখন উনি সম্ভবত ময়মনসিংহের একটা মাদ্রাসাতে পড়তেন। তখন হচ্ছে রাত তখন 10টা বাজে। তখন রাত 10টা যখন বাজে, ওনার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। তো উনি ওনার নিচের তলায়, উনি থাকতেন নিচের তলায়, তো নিচের তলায় হচ্ছে যেসব ওয়াশরুমগুলো ছিল হঠাৎ করে দেখেন যে সেগুলো তালাবদ্ধ। উনি বেশ অবাক হন যে আমাদের জন্য তো সবসময় ওয়াশরুমগুলো উন্মুক্ত করা ছিল, বাট হঠাৎ তালাবদ্ধ করার রিজনটা মানে উনি খুঁজে পান না। বাট উনি চিন্তা করেন তাহলে যেহেতু নিচতলায় তালাবদ্ধ, তাহলে আমরা দোতলায় যাই। তো উনি দোতলায় যখন যাচ্ছিলেন সেই রাত্রেবেলা হঠাৎ করে দেখেন একজন স্বাভাবিক একজন মানুষই, হয়তোবা সে সেই মাদ্রাসারই ছিল, কালো টুপি পরা, কালো পাঞ্জাবি, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কালো। ওনার পুরা লেবাসটা যা ছিল পুরাটাই কালো ছিল। তো উনি দেখে মানে বেশ কি বলবো, একটা থতমত বা এরকম হতভম্ব হয়ে যান। তো ওই কালো উনি আবার জিজ্ঞেস করেন যে তুই কোথায় যাচ্ছিস? তো হুজুর তখন বলেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি এরকম। তখন বলে আচ্ছা ঠিক আছে যা। তো হুজুর যখন উঠছিলেন, ওনাকে ফার্স্ট দেখাতেই হুজুর অনেক বেশি ভয় পেয়ে যান, বিকজ ওনার চেহারা টেহারাই ওরকম ছিল এবং ওনার বেশভূষণ এবং মানে কথাবার্তা বলার স্টাইল দেখে হুজুর এমনি অনেক ভয় পান। তো যখন উনি হাঁটছিলেন উপরের তলায় যাওয়ার জন্য, হুজুর মানে বুঝতে পারছিলেন ওনার পেছন পেছন উনি আসছেন এবং মানে হুজুর এর জন্য অনেক বেশি ভয়ে ছিলেন। তো তখন হচ্ছে উনি যখন ওয়াশরুমে ঢুকে যান, ঢুকে 3 থেকে 4 মিনিট পরেই স্টার্ট হয় বিভিন্ন ধরনের সাউন্ড, কেউ একজন নক করে বলছে তুই বের হ, তোকে দেখে নিচ্ছি, তুই বের হ। কেউ যদি ভাইয়া মাতাল অবস্থায় বা কেউ যদি নেশা অবস্থায় বা গলাটা যদি সাউন্ডটা অনেক বেশি ভারী হয়, সেই ভারী গলায় কথাগুলো বলছিল যে তুই আজকে বের হ, তোকে দেখে নিব, তুই বের হচ্ছিস না কেন। এই জিনিসগুলো শোনার পরে হুজুর আরো বেশি ভয় পেয়ে যান এবং হুজুর তখন একটা মানে বুদ্ধি খাটান যে উনি দরজা অল্প একটু করে খুলে দেখেন যে সেই লোকটা কি এখনো আছে। আচ্ছা, উনি খুলে দেখতে পান যে মানে অল্প একটু কোনা দিয়ে দেখতে পান যে ওই মানে কোন একটা কালো কিছু ফায়ার যেরকম ভাসে না, এরকম কোনো কিছু কালো ভাসছে, বাট মানে কোনো মানুষের অবয়ব বা মানুষ টাইপের এই টাইপের উনি কিছু দেখতে পাননি। তো উনি এই টাইপের তারপরে এটা দেখে আরো বেশি ভয় পান। একটা টাইমে উনি অধৈর্য হয়ে বলেন যে আজকে হয় বাঁচলে বাঁচবো, মরলে মরবো। দরজাটা খুলে দিয়ে এক দৌড়ে উনি নিচে চলে আসেন। উনি যখন নিচে ওনার রুমে যাবেন, সেই টাইমে দেখেন কি ওই মানুষটা যে ওই যে ওনার সাথে দেখা হয়েছিল, সে নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে কয়লা খাচ্ছে এবং তার দাঁতে কয়লা লাগানো, তার দাঁতগুলো অনেক বড়, সে কয়লা খাচ্ছে। তো এটা দেখে হুজুর আরো বেশি ভয় পায়। কোনো মতো রুমে যায়, ওই রাত্রে তার হাই লেভেলের জ্বর স্টার্ট হয়। তো যখন এই জ্বর আসতে থাকে, সকালবেলা উঠে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে তাকে গিয়ে বলেন এই ধরনের কথা। তো বলে যে এই টাইপের হচ্ছে যারা কি বলবো কিছু জিন থাকে, যারা হচ্ছে যাদের কাজ হচ্ছে হার্ম করা, তো তারা হচ্ছে এই টাইপের কাজ করার চেষ্টা করে। তো যারা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা খালি মাথায় যারা ওয়াশরুমে যায়, তাদের নাকি এই টাইপের বিভিন্ন ধরনের সমস্যা করার ট্রাই করে। তো এর কয়েকদিন পরেই হুজুরের একটা ছোট্ট ভাই হয়। তো ছোট ভাইটা ছোটবেলা থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল, বাট তার একটা প্রবলেম ছিল যে সে কথা বলতে পারতো না ছোটবেলা থেকে। তো এট এ টাইম যখন সে কথা বলতে পারতো না, তার বাবা মা সবাই বেশ টেন্সড হয়ে পড়েন। তো তারা ট্রাই করেন যে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে যে অ্যাকচুয়ালি ওর যে কি হয়েছে, আমরা তো অনেকেরই ট্রিটমেন্ট করাই, বাট ওরটা আমরা হচ্ছে স্বাভাবিক করতে পারছি না। ওর হয়তো কি বলবো মানে ডাক্তাররাও কোনো ট্রিটমেন্ট দিতে পারেনি। বাট তার বাবা মা চিন্তা করেন যে তাহলে আমরা কোনো একজন মানে বড় মাপের আলেম বা এই টাইপের কারোর কাছে নিয়ে যাই। তো একজনের কাছে নিয়ে যাওয়ার পরে উনি ঝাড়ফুঁক টাড়ফুঁক করে মোটামুটি সুস্থ ছিল। আচ্ছা, তো উনি মানে প্রপারলি কথা বলতে পারতেন না, বাট আমতা আমতা করে যতদূর বলা সম্ভব ছিল। তো এক সময় হচ্ছে তখন বেশ ছোট, সে পুকুরের ধারে বসে মাছ
মাছ ধরছিল। তো সন্ধ্যা তখন প্রায় সূর্য নেমে এসছে, তখন হচ্ছে হঠাৎ করে উনি ওনার মায়ের কাছে যান, মানে হুজুরের ছোট ভাই যিনি, দৌড়ে মায়ের কাছে যেয়ে বলেন, মা মা দেখো ওই যে ওই একটা ছোট্ট বাচ্চা না, ও না আমাকে ডাকছে। তখন তার মা বলে, কই দেখি আয় তো। পরে হচ্ছে যায়, দেখে যে কেউ নেই। তখন তার মা বুঝতে পারে অ্যাকচুয়ালি তার ছোটবেলায় বিভিন্ন ধরনের সমস্যা ছিল, আর এখন হচ্ছে এরকম হচ্ছে কিছু একটা। তো এইটা দেখে তার মা ব্যাপারটা বুঝতে পারে। তো তার মা বলে কি, তুই আর আজকে বাড়ি থেকে বের হবি না। বাট ভাইয়া প্রবলেমটা হচ্ছে ওই রাত্রে থেকেই তার পাগলামি স্টার্ট হয়, সে আবার ওই যে আগের মতো কথা বলতে পারে না, এই টাইপের ঝামেলাগুলো স্টার্ট হয়। আর তারপরে হচ্ছে তার বাবা মা ডিসিশন নেয় যে ওই যে আগের হুজুরকে দেখিয়েছিল তার কাছে নিয়ে যাবেন। বাট সেই ছেলেটা কোনো মতেই সেই হুজুরের কাছে যাবে না। অনেক মানে কি বলবো ভাই, একটা বাচ্চা ছেলে, তার বয়স হয়তো 8 থেকে 10 বছর হবে। আজব ব্যাপার হলো তাকে 5-6 জন মিলেও ধরে রাখা যাচ্ছে না, কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। পরে যখন হচ্ছে তাও খুব কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল হুজুরের বাড়িতে, হঠাৎ করে সামনে দেখে একটা ঈগল পাখি, মানে ঈগল বলতে কি এটা খুব বড় মাপের একটা পাখি। তো বড় মাপের একটা পাখি মানে দেখতে অনেক ভয়ানক, অনেক বেশি ভয়ানক। এইটা দেখার পরে হচ্ছে তার মা ওনাকে বলেন যে তুই হচ্ছে ওর হাতটা শক্ত করে ধরে রাখ। তখন ওনার শক্ত করে ধরে রাখার পরে ওনাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে যে ওই যে একটা জিন আমার হুজুরকে করা হয়েছিল, মানে হুজুরকে দেখেছিলেন, সেই জিনটাই কোনো না কোনো ভাবে হার্ম করবে, যার কারণে তার ফ্যামিলি মেম্বারসদের উপরে এসে মানে এই টাইপের কিছু মানে চেষ্টা করছিল যে তাদেরকে হার্ম করার কোনো মতে। বাট এট লাস্ট অনেক দোয়া কালাম, অনেক তাবিজ টাবিজ করার পরে আলহামদুলিল্লাহ তারা এখন সবাই ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তিনি আমাদের দ্বিতীয় অতিথি, তিনি তার ঘটনাটি শেয়ার করবেন। জি, তো আপনি যেভাবে বলতে চান আমি আপনার কাছ থেকে সেভাবেই শুনি। তার আগে এই অ্যাপার্টমেন্টেরই আরো 2টা জিনিস, একটা এখনই হঠাৎ করে মাথায় আসলো। এটাও কিন্তু ভালোই আর কি। সেটা হচ্ছে তার আগে আরেকটা বলি, আমার ছেলের ইনসিডেন্ট হওয়ার পর আগে লাস্ট উইকে আমি কিচেনে কাজ করছি। তো আমার কিচেনে একটা কিচেন নাইফ আছে যেটা আমি অনেক কিছুর জন্য ইউজ করি। সো সেই নাইফটা খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় ডাইনিং টেবিলে দেখলাম, কিচেনে সব কাউন্টার টপে দেখলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর ইভেন সিঙ্কও আমি নাড়াচাড়া করলাম যে সিঙ্কের তলায় যদি ধুয়ে আমি রাখি, তাও পাচ্ছি না। তারপর আমি হঠাৎ করে আমি ফরগেট ইট, আমি অন্যদিকে টার্ন করে আবার আমি সিঙ্কের কাছে আসলাম যে আমি বেসিন থেকে বাটি টাটিগুলো তুলবো। আগেন একটা ক্লিন পরিষ্কার মানে কর্নারে যেখানে কিছু নাই, কাঁচিটা ওখানে রাখা। আচ্ছা, সো I was like, মানে it's almost like আমার সাথে এরা মানে they're playing a game with me, hide and seek এর। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে এটা কোথা থেকে আসলো। আমি এক্ষুনি এই জায়গাটাতেই চেক করলাম এবং একটা সাদা বাটি ছিল, বাটিটার পাশে কিছু নাই। হঠাৎ করে আমি টার্ন করে দেখি যে আবার কাঁচিটা ওইখানে। সো অ্যাগেন আই ওয়াজ লাইক, আমি যতবার এটা হয় আমি মনে বলে থ্যাংক ইউ, যেই দিচ্ছ থ্যাংক ইউ, ইউ আর হেল্পিং মি আউট। তারপর আমি আরেকটু পেছনে যাচ্ছি, আই থিঙ্ক লাস্ট মান্থে বা কিছু, আমি জানি আমার আলমারির একটা ড্রয়ারে আমি সব ইম্পর্টেন্ট জিনিস রাখি, টাকা পয়সা সব রাখি। ওখানে আমি জানি যে কোনো নোটস নাই বা কিছু নাই, টাকা নাই। সো ওইটা আমি হঠাৎ করে খুললাম কিছু একটা কাগজে দেখার জন্য। অল অফ আ সাডেন ওখানে দেখি 5,000 টাকা রাখা। সো লাইক এটা কোথা থেকে আসলো? কারণ আমি লাস্ট টাইম ওখান থেকে টাকা বের করেছি তখন কোনো টাকাই ওখানে ছিল না। আচ্ছা, মানে একদম সব শেষ করে। হ্যাঁ, ওই ড্রয়ারে ওরকম নোট কোনো ছিল না, শুধু $200 ছিল, তাছাড়া কোনো পয়সা মানে বাংলাদেশি কারেন্সি ছিল না। সো তার হঠাৎ দেখে একটা ব্যাগের মানে ওইটাও মানে খুব একটা তলায় বা কিছু না যে আমি খেয়াল করি নাই বা কিছু, আমার টাকা থাকলে উপরেই থাকবে। সো ওইটা পেয়ে আমার লাগে আচ্ছা বাহ ভালো তো, মানে হঠাৎ করে পেয়ে গেলাম, টাকাটা কাজে লাগবে। সো এটা যেরকম আরেকটা ছিল। সো এগুলা গেল সেই কথা। এখন কি আমাদের বাসার কথা? ওকে, সো নাও গোয়িং ব্যাক, এটা অনেক বছর আগের কথা। আমার
আব্বার বাসাও ধানমন্ডিতে, আমিও ধানমন্ডিতে থাকি, তার বাসাও ধানমন্ডিতে। সো ধানমন্ডিতে যেই বাসাটা আমরা কিনেছিলাম সেটা একটা খুব ওল্ড একটা বাসা ছিল, যেটা পরবর্তীতে আমরা ভেঙে এখন আমাদের থাকা যেখানে থাকি সেই বাসাটা করা হয়েছে। এবং এটাও মানে খুবই একটা মানে ওয়েল নোন জায়গাতে আর কি, যে কোনো বললেই যে কোনো মানুষ চিনতে পারবে। সো যাই হোক, তো পুরান বাসাটা যখন কেনা হয় তখন আমরা ফিউ ইয়ার্স ওখানে মুভ ইন করি, থাকি। সো এই বাসাটা যেহেতু পুরান বা এটার হিস্ট্রি কি আমি জানি না, বাট উই অল নিউ যে এখানে কিছু একটা আছে। কেন বলি, যে এখানে ওই সেম নয়েজগুলো আমরা পেতাম। আর এটা 1 ইউনিট বাসা ছিল, এটা এমন না যে উপরতলায় ভাড়াটে আছে বা কেউ আছে, পুরা বাসাটাতেই আমরা থাকতাম। নিচের তলায় ছিল ডাইনিং ড্রয়িং, মাঝ ফ্লোরে ছিল সব বেডরুমগুলা, আর ছাদে একটা মানে ছাদ, খোলা ছাদ ছিল আর কি। সো প্রায় ওই মশলা পেশার মতো আওয়াজ হতো ছাদ থেকে, কিন্তু ছাদে তো কিছু নাই, কেউ নাই। হ্যাঁ, আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ইমাজিন করেন বাসার এন্ট্রান্সটাতে ঢুকতেই একটা সিঁড়ি যেটা দোতলায় যাচ্ছে, দোতলাতে যখন স্টপ হচ্ছে ওই সিঁড়িটার ডান দিকে আমাদের বেডরুম ছিল, মানে আমি আমার বোন থাকতাম। ওই সিঁড়িটার ওইখানে সন্ধ্যার সময় মাগরিবের আজানের সময় একটা স্মেল পাওয়া যেত, লাইক আমি ঠিক স্মেলটা বোঝাতে পারবো না, এটা আতরের মতো স্ট্রং না, আবার ফুলের আতর আর ফুল মিক্সচার যদি কিছু হয়, উইথ আ ভেরি মানে মাইল্ড একটা সফট একটা পাওয়া যেত। এবং ঠিক ওই মাগরিবের আজানের সময়টুকুতেই ওই জায়গাটুকুতেই থাকতো, আর কোথাও পাওয়া যেত না। এটা খুবই অদ্ভুত, মানে এই ব্যাপারটা আমি অনেক শুনেছি। হ্যাঁ, এই গন্ধটা আবার এটা কিন্তু আবার থাকতো, আবার মিলিয়েও যেত। হ্যাঁ, বাট ভেরি মাইল্ড একটা গন্ধ। সো ঠিক আছে, ওটা ছিল, ওটাও আমরা ইগনোর করলাম। তারপরে এই বাসাটা ইভেন্চুয়ালি ভেঙে যখন নতুন বাসা তৈরি করা হলো, তখন আমাদের বাসায় নাইট গার্ড থাকতো। আর আমাদের দারোয়ানের জন্য পেছনে একটা বিল্ডিং আছে যেখানে তারা থাকে। সো নাইট গার্ডটা যখন রাতে সারা রাত জেগে ডিউটি করছে, হঠাৎ তাকে নাকি সে হঠাৎ একদিন দেখলো যে একটা মহিলা দাঁড়িয়ে আছে একটা মাছের মাথা নিয়ে। মহিলাটার চেহারা টেরা সে হয়তো বা দেখতে পায় নাই, মানে ঘোমটা দেওয়া ছিল। হ্যাঁ, বাট তার হাতে একটা মাছের মাথা ছিল, এন্ড সে গার্ডটাকে সেটা অফার করছিল খাওয়ার জন্য, খাওয়ার জন্য। সো মানে এটা আমরা পরের দিন শুনেছি তার কাছে, না অবভিয়াসলি এটা করার পর কেউই থাকবে না সেখানে। সো হি ইভেন্চুয়ালি সে কাজ ছেড়ে চলে যায়। তো তারপর এরকম স্মেল টেল থাকতো। তারপর আমি যেরকম পার্সোনালি সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, মাঝে মাঝে বডির মধ্যে স্ক্র্যাচ মার্কস পেতাম। মানে এমন না যে আমার বড় নেলস আছে বা কিছু, বা যেই সব জায়গাতে পিঠে হতো বা পেটে হতো, মানে স্ক্র্যাচ মার্কস দেখতাম। সো আমাদের এখানে কি করে, কাপড়ের উপর থেকে কিভাবে এরকম স্ক্র্যাচ মার্কস থাকবে? সো এটাও বলতাম আমাদেরকে। তারপর একদিনের কথা, রাতের বেলা আমাদের প্রত্যেক রুমে ইন্টারকম ছিল। সো রাত 1টা-1:30 হবে, আমি জেগে আছি, মেবি অনলাইনে ছিলাম অর সামথিং। তখন আমার রুমের ইন্টারকমটা বেজে ওঠে। আমি ভাবলাম এত রাতে কে ফোন করলো, আম্মুর শরীর খারাপ হলো নাকি, কোনো এমার্জেন্সি হলো নাকি। তো আমি পিক করার সাথে একটা কান্নার আওয়াজ পেলাম, মানে চাপা একটা কান্না যখন হয় না, করে একটা, মানে ওই আওয়াজটা এখনো আমি শুনতে পাই কানের মধ্যে। সো ওইটা শুনে আমি আর কিছু বললাম, আমি হ্যালো হ্যালো করে যখন এরকম কান্নার আওয়াজ হচ্ছে, আমি খাট করে ফোনটা রেখে দিলাম। রেখে আমি রুম থেকে বের হয়ে আই ওয়েন্ট আমার প্যারেন্টসদের রুমে, যে ওখান থেকে কোনো আওয়াজ আসছে কিনা, ওনারা ঠিক আছে কিনা। মানে পুরো বাসাটাই চুপচাপ, সবাই কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, বাট ওইটা শোনার পর থেকে আই ওয়াজ সো ফ্রিকড আউট যে আমি লাইট জ্বালিয়ে তারপর থেকে ঘুমাতাম। যে মানে এটা কোথা, পরের দিন আমি জিজ্ঞেস করলাম যে কেউ কি আমার রুমে ফোন করেছিল এত রাতে? বলল না, সবাই তো ঘুমাচ্ছে, কেউ ফোন করেনি। তো এইসব যখন ছোটখাটো ইনসিডেন্সেস হতো, যে তো তারপরে ইভেন্চুয়ালি হুজুর ডাকিয়ে এগুলার ঠিকঠাক করা হয়েছে। এবং যাওয়ার সময় জিনিসটা একটা গাছের উপর দিয়ে যায়। আচ্ছা, এটা আমি আপনার অনেক শোতেই শুনেছি, যখন ব্যাড কিছু স্পিরিট যায়, ইভেন লাস্ট শোতে, হ্যাঁ, তখন ওই গাছটা যেটার উপর দিয়ে যায় বেসিক্যালি সেটা মরে যায়। রাইট, হ্যাঁ, সেই গাছটা মরে যায়। সো আমাদেরও ওই বাসার সামনেই একটা গাছ ছিল, ওটার উপর দিয়ে গিয়েছিল মনে হয়। তো ওই গাছটা ইভেন্চুয়ালি মরে গেল, এবং ওই গাছটা এখনো আছে বাসায়, বাসার ভেতরেই আছে আর কি, ড্রাই আপ হয়ে গেছে।
ড্রাই আপ হয়ে গেছিল, তো ওরা এখন অ্যাজ আ ডেকোরেশন পিস সার্ভ করছে। সো এটাই ছিল। আপনার আরো ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা কি বলবেন আপনি আজকে নাকি সেটা আজকে না, সেটা অন্য অন্য আরেকদিন একদিন বলবেন। বলবো। তবে একটা ছোট আমার ফুপির যে কথাটা বলেছিলাম জি। ওটা বলতে পারি। জি বলেন। তো আমার ফুপি যান, উনি অনেক বছর আগেই মারা গিয়েছেন, উনি কলকাতায় থাকতেন। সো ওনার কাছ থেকে একটা গল্প মানে ইনসিডেন্ট শোনা, সেটা হচ্ছে যে ওনারা যেই বিল্ডিং এ থাকতেন, ওনার নেইবার একজন ওনার সাথে ক্লোজ ছিল বেশ কিছুটা। তো উনি সিক হয়ে একবার হাসপাতালে ভর্তি হন। আচ্ছা। মানে ওনার খুবই আর কি লাস্ট স্টেজে তখন শরীর খারাপ ছিল। সো একদিন আমার ওই যখন উনি হাসপাতালে ভর্তি ওনার নেইবার, তখন আমার ফুপু একদিন ভোরবেলা উঠে ওনার বেডরুম থেকে ওনার ডাইনিং রুমে গিয়েছেন, এবং ডাইনিং রুমে ঢোকার সাথে সাথে ভোরবেলা, এটা আর্লি মর্নিং, হ্যাঁ, জি। ঢুকে উনি দেখেন যে চেয়ারের মধ্যে ওই নেইবারটা বসা, এবং সে আমার ফুপির দিকে তাকিয়ে হাসছে। হ্যাঁ, আচ্ছা। তো মানে একটা জাস্ট স্মাইল একটা। তো এটা দেখেই আমার ফুপির সাথে সাথে চোখটা নামিয়ে নিয়েছে যে এটা আমি কি দেখলাম। তারপর যখন আবার মানে তাকালো, তখন জিনিসটা নাই। হ্যাঁ, জি। সো পরে ওই লেটার অন দ্যাট ডে সে শোনে যে ওই নেবারটা মারা গিয়েছেন হাসপাতালে। সো আমার ফুপুর এক্সপ্লেনেশন এটাই ছিল যে এমন হতে পারে যে আমি যেহেতু তার কাছে সাথে ক্লোজ ছিলাম, উনি হয়তো বা আমার সাথে শেষ বিদায়টা নিতে এসেছিল এরকম করে। কারণ হয় না যে অনেক সময় অনেকের সাথে অনেক রকমের কানেকশন থাকে, যেটা মানে লাইক আই সেড, যেটা আসলে বোঝানো যাবে না কিরকম কি। বাট ওনার এক্সপ্লেনেশন ওই ছিল, নাহলে কেন আমি এটা দেখলাম এরকম ভাবে। আর সেই দিনই আমি খবরটা পেলাম যে সে মারা গেছে। হয়তো বা সে আমার সাথে জাস্ট খুদা হাফেজ করতে আসছিল বা বাই বলতে আসছিল বা হতেই কিছু। পারে। হ্যাঁ, সো এটা আমাকে পরে তিনি বলেছিলেন। তো এটাই একটা আরেকটা ঘটনা ছিল। ওকে। এখন আর তেমন কিছু মনে পড়ছে না। যেটা আছে আরেকটা, সেটা আমি একটু সেভ করে রাখি পরের জন্য। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যেটা আমরা শুনবো একদিন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, Okay, থ্যাংক ইউ। তো আমরা আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিও পর্যন্ত আসার জন্য, এবং আশা করছি যে আপনার ভালো লেগেছে আজকের সমস্ত সময়গুলো, এবং যারা শুনলেন তাদেরও আপনার ঘটনাগুলো ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। শুরু করলাম ঘটনাটি। রাসেল ভাই, আমার নাম শোয়েব। আমি আমার এলাকা থেকে মানে বগুড়া থেকে বলছি। এই ঘটনাটা ঠিক 2 বছর আগের। আমি কোনোদিন ভাবিনি যে এই প্ল্যাটফর্মে এসে আমাকে কথা বলতে হবে। সত্যি বলতে রাসেল ভাই, আজও রাতে একা থাকলে ওই দিনের বাতাসের শব্দ শুনলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তখন শীতকাল ছিল। আমি আমার বড় খালার বাড়ি পাবনার এক প্রত্যন্ত গ্রামে। সেখানে খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি আর আমার ছোট ভাই গিয়েছিলাম। গ্রামটা একদম নিরিবিলি, চারিদিকে বড় বড় আম বাগান আর বাঁশঝাড়। বিয়ের সব অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। গ্রামের দিকে রাত 12টা মানে গভীর রাত, এটা আপনি ভালোভাবেই জানেন। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল বাড়ির একটু দূরে একটা পুরনো কাচারি ঘরে। ঘরটা বেশ পুরনো, দেয়ালের পলিশ তারা মানে দেয়ালের যে প্লাস্টার বা লিপে থাকে সেগুলো খসে পড়েছে ওই ঘরের। আমি আর ছোট ভাই যখন ঘরে ঢুকলাম, অদ্ভুত একটা কেমন পচা গন্ধ নাকে আসলো, আর আমি সেটা অনুভব করলাম। ঠিক যেন কাঁচা মাংস অনেক দিন ধরে পচে থাকলে যেমন গন্ধ হয়, আপনারা জানেন, ঠিক তেমনই। ভাবলাম কোনো ইঁদুর মরে আছে, হতেই পারে। ক্লান্তি আর শীতের চোটে আমরা লেপের নিচে ঢুকে পড়লাম। নির্জন জায়গা, আশেপাশে কেউ নেই। এদিকে ঝোপঝাড়। একটু পরেই আমার নানা ভাইয়ের আমার যে খালাতো ভাই আছে তার দাদার কবর। তো রাত তখন আনুমানিক 3টা। আমি লেপের নিচে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের কোণে কেউ একজন খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রাসেল ভাই,
ওই নিঃশ্বাসের শব্দটা সাধারণ মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল কেউ যেন কামার শালায় হাপড় টানছে। আমি ভাবলাম ছোট ভাই হয়তো ভয়ের কিছু দেখেছে। ওকে ডাক দেওয়ার জন্য যখনই হাত বাড়ালাম তখনই দেখি ও গভীর ঘুমে। ঠিক ওই মুহূর্তেই দেখলাম জানালার বাইরে থেকে কেউ একজন পর্দা সরিয়ে উকি দিচ্ছে। আমি একটু খেয়াল করলাম যে একটা মানুষের গায়ের রং যেমন হয় ঠিক ওই মানুষটার গায়ের রং একদম একটু মাটি টাইপের শরীর, আর মনে হয় অনেক ধুলাবালি লেগে আছে। জ্যোৎস্নার আলোয় দেখলাম একটা মুখ, কিন্তু সেই মুখটা স্বাভাবিক ছিল না রাসেল ভাই। সেটার নাক নেই, শুধু দুটো গর্ত, আর চোখ দুটো থেকে টপ টপ করে কালো কিছু এটা নিচে বৃষ্টি পড়ার মতো পড়ছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো কি জানেন, ওই ছায়াটা জানালার কাচের ভিতরে হাত ঢুকিয়ে দিল, অথচ জানালার কাচ ভাঙল না। হাতটা অস্বাভাবিক লম্বা হয়ে আমার পায়ের দিকে এগিয়ে আসছিল। ওই জানলা দিয়ে পর্দা সরিয়ে দুইটা হাত দিয়েছে, পুরো শরীরটা জানলার ও পাশে, কিন্তু তার হাতটা অটোমেটিকলি আমার পা বরাবর আসতেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এটাকে বোঝায় বোবায় ধরা বলে। অনেকেই বলে বোবায় ধরা দিয়ে বলেও চালিয়ে দেওয়া যেত, কিন্তু পরের দিন সকালে যা দেখলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে যখন ঘুম ভাঙলো, খালাতো ভাই এসে আমাদের ডাকলো। আমি তখন আতঙ্কে কাঁপছি। চাদর সরিয়ে নামতে গিয়ে দেখি আমার পায়ের পাতায় 4টে আঙ্গুলের স্পষ্ট কালো ছাপ, যেন কেউ পুরন্ত কয়লা দিয়ে চেপে ধরেছিল। আর জানালার ওই কাছে রাসেল ভাই ভিতরের দিক থেকে একটা ভেজা হাতের ছাপ ছিল, যেটা কোনো মানুষের হাতের মতো অত ছোট ছিল না। গ্রামের মুরব্বীরা পরে জানিয়েছিলেন ওই কাচারি ঘরের পেছনে বহু বছর আগে এক অপঘাতের মৃত্যু হয়েছিল। তারপর থেকে কেউ সেখানে একা থাকে না। আজও সেই ছোঁয়া আমার পায়ে যে টাচ করে পুড়ে দিয়েছিল, সেইটা কালো দাগ তো আছেই, সেখানে মনে হয় মাঝে মাঝে জ্বলে ওঠে। এই ছিল ভাইয়া আমার প্রথম ঘটনা। আমি আরও একটি ঘটনায় যাচ্ছি। তো এই ঘটনাটি আপনারা শুনলেই বুঝবেন যে কতটা ভয়ঙ্কর। আগের ঘটনা থেকেও এই ঘটনাগুলো কিন্তু একদম সত্য ঘটনা। এবং চলুন আগে ঘটনাটি পড়ি, তাহলে বুঝতে পারবেন। রাসেল ভাই, আমি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছি ঘটনাটি ভুলে থাকার জন্য, কিন্তু এই স্মৃতিটা আমাকে বিষাক্ত সাপের মতো আমার মাথায় গেঁথে আছে। ঘটনাটা নিজের সাথে ঘটে যাওয়া, কোনো গল্প বা শোনা কথা নয়। যদি মাঝপথে আমার গলা ধরে আসে, দয়া করে আমাকে একটু সময় দিবেন। একটা ঘটনা বললাম আগে, এখন আর একটা ঘটনা বেশ একটু লম্বা হবে এবং আমার শরীরটা এখনো ভয়ে কাঁপছে। ঘটনা ঘটেছিল আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে, মানে টাঙ্গাইলের দিকে। আমরা 4 জন বন্ধু মিলে গিয়েছিলাম ওর নানার বাড়িতে বেড়াইতে, এবং সেই বাড়িটা ছিল একদম জঙ্গলের কিনারে, আর বাড়ির ঠিক পিছনে একটা মরা পুকুর। দ্বিতীয় দিন রাতে আমরা বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। রাত তখন 1টা কি 1:30টা। হঠাৎ দেখলাম পুকুর পাড়ের শেওড়া গাছটা অস্বাভাবিকভাবে দুলছে রাসেল ভাই, অথচ তখন গাছের পাতা নড়ার মতো কোনো বাতাসই নেই। আমাদের মধ্যে একজন বন্ধু, যার নাম রিফাত, সে একটু সাহসী টাইপের ছেলে ছিল। ও টর্চ মেরে দেখতে গেল কি হচ্ছে। টর্চের আলোটা যখনই ওই গাছে পড়লো, আমরা দেখলাম একটা মানুষ উল্টো হয়ে ডাল ধরে ঝুলে আছে, তার পা উপরের দিকে আর মাথাটা নিচ দিকে। রাসেল ভাই, আমরা ভেবেছিলাম গ্রামের কেউ হয়তো আমাদের ভয় দেখাচ্ছে,
কিন্তু যখনই লোকটা মাথা তুলল, বিশ্বাস করেন ওর চেহারাটা ছিল না, একদম সমতল চওড়া, শুধু একটা এক সেখানে দুটো গোল গর্ত দিয়ে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। সেই আলোটা একদম এসে আমার সাহসী বন্ধুর কপালে লাগলো, কিন্তু ওই আতঙ্কের দরজা দৌড়ে আমরা সেই আতঙ্কে ভয়ে ঘরের ভিতরে দৌড় দিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু এই কেবল ঘটনাটি শুরু হয়েছিল মাত্র। টিনের ঘরের চালে হঠাৎ করে এক বিকট শব্দে কিছু একটা আছড়ে পড়ল। মনে হচ্ছিল বিশাল কোনো পাথর কেউ ওপর থেকে ছুঁড়ে মেরেছে। এরপর শুরু হলো খামচানোর শব্দ। কেউ যেন ধারালো নখ দিয়ে টিনের চাল ধরে টিনের চাল চিড়ে ফেলতে চাচ্ছে, ফেরার চেষ্টা করছে। সবচেয়ে ভয়াবহ মুহূর্ত ছিল যখন আমরা শুনলাম রিফাতের মা, যিনি এই বাড়িতে আর নেই, আছেন ঢাকায়, ঠিক দরজার ওপাশ থেকে কান্নার সুরে বলছেন, বাবা রিফাত, দরজাটা খোলো বাবা, আমার খুব শীত লাগছে। রিফাত হিতাহিত জ্ঞান হারিয়ে দরজা খিল খুলতে যাচ্ছিল, ঠিক তখনই আমি ওকে ঝাপটে ধরি, কারণ আমি খেয়াল করছিলাম ওই কণ্ঠটা মানুষের হলেও তার সাথে একটা অদ্ভুত হিস হিস শব্দ মিশে আছে। পরের দিন সকালে আমরা আর এক মুহূর্ত ওখানে থাকিনি। ফিরে আসার সময় বাড়ির কেয়ারটেকার আমাদের বললেন, আপনারা গত রাতে দরজা খোলেননি তো? ভাগ্য ভালো খোলেননি। এই বাড়িতে যা আসে সে আপনার প্রয়োজনের কণ্ঠ নিয়ে আসে। রাসেল ভাই, আজ 3 বছর হয়ে গেল, কিন্তু আজও যখন মাঝরাতে আমার মা আমাকে ডাক দেন, আমি চট করে সাড়া দিতে পারি না। বুকের ভিতরটা কেঁপে ওঠে। এটা কি সত্যি মা? এটা কি আমারই মা তো, নাকি সেই রাতের সেই জিনিসটা? সেই দ্বিধাদ্বন্দ্ব হারিয়ে ফেলেছি। তো রাসেল ভাইয়া, আমি পরে একটি কথাই বলবো যে আমরা গ্রামে গঞ্জে অনেকেই থাকি, হুটহাট করে রাতে কাছে বা বিভিন্ন আপনার যে পথ ধরে যাচ্ছেন তার আশেপাশে দূরে কখনো লাইট মেরে দেখার চেষ্টা না করাই ভালো। সামনে আপনার গতিপথে আপনি হেঁটে যাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। এই ছিল রাসেল ভাই 2টি ঘটনা। যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ঘটনাটি শেয়ার করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ঘটনা পাঠাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোড বা এইরকম আপনাদের পাঠানো ঘটনা নিয়ে। প্রতিদিন ঘটনা পাঠাবেন, এইরকম সুন্দর সুন্দর ঘটনা আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ। ডিয়ার লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ঘটনাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ঘটনাগুলোই বাছাই করে থাকি এবং এই চ্যানেলের মাধ্যমে বাছাই করা ঘটনাগুলো প্রতিদিন রাত 10টায় আপলোড হয়। আপনারা জানেন যে লং ভূতেশন চ্যানেল আপনাদের জন্য অনেক বড় বড় ঘটনাগুলো সিলেক্ট করে, যেই ঘটনাগুলো আপনারা অনেক অনেক মানে বেশি পছন্দ করবেন, বা যেই ঘটনাগুলো শুনলে আপনারা ভয়ঙ্কর একটা থমথমে পরিবেশের ভিতরে যেতে পারবেন, সেই রকম একটি পরিস্থিতিতে আমাদের এই লং ভূতেশন চ্যানেল কিন্তু আপনাদেরকে নিয়ে যায়। আমরা বলবো যে আপনারা যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য যতটুকু মানে আমরা চাই যে আপনারা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে ভয়ঙ্কর সকল ঘটনাগুলো আমরা তুলে ধরি, আপনারা শোনেন। আপনারা এই সবার প্রথম বাছাই করা ঘটনাগুলো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যেই ঘটনাগুলো তুলব বা বাছাই করব, আপনাদের আশা করি আমি যে প্রত্যেকটা ঘটনায় আপনাদের একটা কষ্টদায়ক ভয়ঙ্কর পরিস্থিতি বা একটা থমথমে পরিবেশের ভিতরে নিয়ে যেতে বাধ্য করবে। আমরা যারা ভূত এফএম শুনি, আমরা তারা চাই যে আমরা প্রতিনিয়ত এইরকম করে এই ভূত এফএমগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা আমাদের ভূত এফএমগুলোতে ভালো রেসপন্স করবেন। আমরা যেভাবে ঘটনাগুলো তুলে দিচ্ছি, ধরছি আপনাদের সামনে, আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন, আসলে আমাদের অনেক ভালো লাগে। কে কোথা থেকে আমাদের ঘটনাগুলো দেখছেন একটু কমেন্ট করবেন, আমরা ইনশাআল্লাহ আগামীকাল কমেন্টগুলো পড়বো। আর কে কোন বিভাগ থেকে, কে কোন জেলা থেকে, বা কে কোন গ্রাম থেকে, কে কোন অঞ্চল থেকে বা বগুড়া থেকে কেউ আসে কিনা,
এগুলো একটু কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্ট নাম ধরে ধরে পড়বো ইনশাআল্লাহ। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যে এইরকম ঘটনা প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা যতটুকু পাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা মানে ভূত FM ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। মানে কাদের কথা বলছি, যারা ভূত FM জানে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে কার কণ্ঠে ঘটনাগুলো শুনতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম।